নাহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা আলোচনা করব থাইরয়েড নিয়ে, হরমোন সিক্রেটেড বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তো আমরা থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনে জানার আগে আমরা থাইরয়েড যে গ্ল্যান্ড তার ব্যাপারে একটু কথা বলি, তার একটু অ্যানাটমির ব্যাপারে জেনে নিই। আমরা জানি থাইরয়েড একটা হাইলি ভাস্কুলার অর্গান কোথায় আছে, আমাদের এই নেকের সামনে, ঠিক আছে। এবং এই যে থাইরয়েড গ্ল্যান্ড সেগুলো হচ্ছে অসংখ্য ফলিকলের দ্বারা তৈরি, অনেক অজস্র ফলিকলের সমন্বয়ে গঠিত। এবং এই যে ফলিকুলারসগুলো যেগুলো আছে সেই ফলিকলসগুলোর মধ্যে আমরা জানি যে কিউবয়েডাল সেল থাকে, ঠিক আছে। ফলিকলস যেগুলো আছে সেই ফলিকুলার সেল যেগুলো সেগুলোর মধ্যে হচ্ছে কিউবয়েডাল সেল থাকে। সেই কিউবয়েডাল সেল দিয়ে হচ্ছে এই ফলিকলগুলো তৈরি। এবং এই যে তাদের মাঝখানে সেটা হচ্ছে এক ধরনের প্রোটিনের পুকুর আছে যার নাম হচ্ছে কলয়েড, ঠিক আছে। চারপাশ দিয়ে যেমন একটা পুকুরের ঘেরা থাকে সেমনি হচ্ছে সেলগুলো ঘিরে হচ্ছে একটা ছোট্ট ছোট্ট পুকুরের মতো থাকে, যে পুকুরগুলোকে আমরা বলছি কলয়েড। আর এই কলয়েডের মধ্যেই নিমজ্জিত অবস্থায় থাকেই হচ্ছে আমাদের এই যে সেলগুলো তৈরি করে থাইরয়েড হরমোন, সেই থাইরয়েড হরমোনগুলো, ঠিক আছে। সো একটা ফলিকুলার সেলগুলো নর্মালি যেমন থাকে সেটা হচ্ছে কিউবয়েডাল সেল থাকে। যখন অ্যাক্টিভ হয়, যেহেতু তার সিক্রেটরি ফাংশন এবং অ্যাকশন বেড়ে যায়, তখন কিন্তু এটা কলামনার হয়ে যায়। আর যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু সেলগুলো ফ্ল্যাটেন্ড হয়ে যায়। সো এই যে কিউবয়েডাল সেলগুলো হচ্ছে যখন অ্যাক্টিভ হবে তখন হয়ে যাবে কলামনার টাইপ, এবং যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন হয়ে যাবে ফ্ল্যাটেন্ড সেল। কয় ধরনের সেল আমরা পাচ্ছি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে? থাইরয়েড গ্ল্যান্ডের হচ্ছে, প্রথমে বলি থাইরয়েড গ্ল্যান্ডের ওজন কেমন। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে অনলি 20 গ্রাম, এটাও খুব বেশি বড় না। এবং এর মধ্যে যে ফলিকলসগুলো আছে তার পরিমাণ অ্যারাউন্ড 3 মিলিয়ন ফলিকলস থাকে। এবং এক একটা ফলিকলের ডায়ামিটার হয় অনলি 100 to 300 মাইক্রোমিটার অর মাইক্রন, 100 থেকে 300 মাইক্রন হচ্ছে এক একটা ফলিকলের হচ্ছে ডায়ামিটার থাকে, ঠিক আছে। এই যে থাইরয়েডের যে সেল, থাইরোসাইট যেগুলোকে আমরা বলতেছি, সে থাইরয়েডের সেলগুলোর আসলে কাজ কি? ফাংশন অফ থাইরয়েড সেল, ঠিক আছে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে কালেক্ট করবে কি? আয়োডিন। থাইরয়েড হরমোন তৈরির প্রধান প্রিকর্সর যেটা, প্রয়োজনীয় দ্রব্য যেটা, সেটা হচ্ছে আয়োডিন। সো এই আয়োডিনটাকে কালেক্ট করে হচ্ছে সেলের মধ্যে তার ট্রান্সপোর্ট করবে থাইরোগ্লোবুলিন সিনথেস করা, এটাও হচ্ছে আরেকটা ক্লাস। এবং কি হবে, ঠিক আছে, থাইরোগ্লোবুলিন সাথে যখন থাইরয়েড হরমোন তৈরি হয়ে যাবে সেকে তাকে আবার ব্লাডে সিক্রেট করে দেওয়া। তাহলে এই যে সেলগুলো ফলিকুলার মধ্যে যে এক একটা থাইরয়েড সেলগুলো আছে, যে সেলগুলো নর্মালি কিউবয়েডাল থাকে, ফাংশনালি যখন কলামনার হয় এবং ইনঅ্যাক্টিভ স্টেজে যেগুলো ফ্ল্যাট এন্ড হয়ে যায়, সেই সেলগুলো তাহলে কাজ কি? একটা হচ্ছে সে ব্লাড থেকে, তার যে চারপাশে ব্লাড ভেসেলস আছে সে ব্লাড থেকে সে হচ্ছে এই ব্লাডের মধ্যে আমরা যে আয়োডিন খাই খাবারের সাথে, সেই আয়োডিন হচ্ছে বেশি বেড়ায়। এই আয়োডিন সে ট্র্যাপ করে সেলের ভিতর দিয়ে নিয়ে যাবে। তারপরে কি করবে? আয়োডিনকে নেওয়া, তাহলে সেলের ভিতরে আয়োডিনকে নেওয়া। তারপরে যেটা আছে সেটা হচ্ছে থাইরোগ্লোবুলিন নামক একটা সাবস্টেন্স আছে, সেই থাইরোগ্লোবুলিন তৈরি করা। এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে এই যে থাইরয়েড হরমোন যেটা তৈরি হলো তাকে সিক্রেট করে ব্লাডের মধ্যে আবার ফেরত দেওয়া। অর্থাৎ আয়োডিনকে নিয়ে থাইরয়েড হরমোন বানিয়ে তাকে আবার ব্লাডে সিক্রেট করে দিলাম। তার সেই থাইরয়েড হরমোন তৈরি করার আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে থাইরোগ্লোবুলিন, সেটাকেও তৈরি করা। এগুলোই হচ্ছে থাইরয়েড সেলের কাজ। একটা থাইরয়েড সেল যে আছে, সেই থাইরয়েড সেলের যদি আমরা একটা থাইরয়েড সেলের স্ট্রাকচার যদি আঁকি, যদি আমরা দেখি যে থাইরয়েড সেলটা কীরকম হবে, ঠিক আছে। তাহলে মনে করি এটা হচ্ছে একটা থাইরয়েড সেল, ঠিক আছে। এটা হচ্ছে থাইরয়েড সেল, এটা হচ্ছে আমার ব্লাড ভেসেলস। এবং মনে রাখতে হবে থাইরয়েড কিন্তু একটা হাইলি ভাস্কুলার অর্গান। শরীরের যত ছোট অর্গান যত ব্লাড সাপ্লাই পায় প্রতি মিনিটে, তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড পায়। সো আমরা যে বলছি থাইরয়েড হরমোন, সেই থাইরয়েড হরমোন তৈরি করার জন্য কোন জিনিসটা প্রয়োজন হচ্ছে আয়োডিনের। আয়োডিনের সোর্স কি? কোথা থেকে আমরা আয়োডিন পাই, ঠিক আছে। আয়োডিনের সোর্স হচ্ছে সি সল্ট অর সি হচ্ছে ফুডস।
সামুদ্রিক যত লবণ আছে, সামুদ্রিক খাবার, আগাছা, সমুদ্রের পানি যা কিছু আছে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়োডিন। আমরা সমুদ্রের পানি খেতে পারি না স্বাভাবিকভাবে, সামুদ্রিক লবণটা আমরা ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস যেটা, যে সমুদ্র থেকে সমুদ্রে যেসব সামুদ্রিক খাবার, বিশেষ করে সামুদ্রিক মাছ যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে সকল হচ্ছে ভেজিটেবলস বা ক্রপস যেগুলো, অর্থাৎ যে সকল শস্য হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় হয়, সেসব শস্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে হচ্ছে শস্য বা ভেজিটেবলগুলো হয়, সেই শস্য বা ভেজিটেবলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন। যে সকল এলাকা, আমরা কথা বলছিলাম যে সকল এলাকা সমুদ্র উপকূলবর্তী এলাকা নয়, সমুদ্র থেকে অনেক দূরে, এই সকল এলাকায় কিন্তু যে সকল শস্য হচ্ছে সেগুলোতে কিন্তু আয়োডিনের হচ্ছে ডেফিসিয়েন্সি থাকে। এই কারণে দেখবা যে সমুদ্র নিকটবর্তী এলাকার মানুষের কিন্তু থাইরয়েডের সমস্যা বা আয়োডিনের ডেফিসিয়েন্সি কম থাকে। সমস্যা নেই তা না, অনেক কারণে হতে পারে থাইরয়েড, সেটা আমরা দেখব। কিন্তু আয়োডিনের ঘাটতি সমুদ্র উপকূলবর্তী এলাকার লোকদেরকে থাকে না, কিন্তু সমুদ্র থেকে দূরে যারা, দূরে যে ডিস্টেন্সে যারা আছে তাদের কিন্তু আয়োডিনের ঘাটতি দেখা যায়। যেমন আমাদের উত্তরবঙ্গে ওই অংশটা, রংপুর বা এই জায়গাগুলো কি হচ্ছে, আমাদের এই যে সি এরিয়া থেকে অনেক দূরে, সেই জন্য ওখানকার যে হচ্ছে যে ফসল হয়, যে সবজি হয় অথবা হচ্ছে ধান হয়, যেগুলো খাই, সেটার মধ্যে আয়োডিনের অভাব থাকে। এবং এই কারণে দেখবে ওই সব এলাকার লোকদের অনেকেরই এখানে আমরা পড়বো যে আয়োডিনের সমস্যা। আরেকটা জিনিস সেটা হচ্ছে গয়টার, গলগণ্ড, অর্থাৎ হচ্ছে গলা ফুলে যাচ্ছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়, এখানে হচ্ছে ঝুলে থাকে একটা হচ্ছে মাংসের চাকার মতো, যেটাকে গয়টার বলি। সো সেই হচ্ছে গয়টার কিন্তু সেই এলাকাটাতে সবচেয়ে বেশি। এবং আমাদের দেশে এই যে থাইরয়েডের সমস্যা এই প্রকট হওয়ার কারণ যখন শুরু হলো, যখন বোঝা গেল যে আয়োডিনের জন্য এটা হচ্ছে, এবং হচ্ছে এই অংশে যেহেতু আয়োডিন নেই, পাচ্ছে না, সেহেতু তারা প্রচুর পরিমাণে হচ্ছে এই থাইরয়েডের সমস্যা ভুগতেছে। এবং সেই কারণে তখন কিন্তু সম্ভবত 1984 সাল থেকে আমাদের দেশে লবণের সাথে আয়োডিন মেশানোর একটাই হলো, যে লবণের সাথে যদি আমরা আয়োডিনকে মিশিয়ে দিই, যদি সব মানুষই হচ্ছে লবণ লাগে রান্নার জন্য, খাওয়ার জন্য, সো যদি আমরা লবণের সাথে আয়োডিনটাকে মিশিয়ে দিই, তাহলে সবারই মোটামুটি আয়োডিনটা পাবে। এবং হচ্ছে এই যেহেতু অনেকটা লবণের মধ্যে খুব সামান্য পরিমাণ আয়োডিনের প্রয়োজন হয়, সেহেতু এটার মানে যে হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, বেশি আয়োডিন হওয়ার সম্ভাবনা কম থাকবে। অপরদিকে যে মানুষগুলো আয়োডিন পাচ্ছে না তারা কিন্তু আয়োডিন পাবে, এবং তাদেরকে এই আয়োডিন ডেফিসিয়েন্সির যে সমস্যা, ঠিক আছে, এই সমস্যাগুলোর হাত থেকেও রক্ষা করা যাবে। এই চিন্তার উপর করে কিন্তু মেনলি সব দেশে কিন্তু আয়োডিন সলভ আছে না। আমাদের দেশে যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে, সেই কারণে হচ্ছে পাবলিক হেলথ কনসার্ন চিন্তা করে লবণের সাথে আয়োডিন মেশানো শুরু হলো, ঠিক আছে, আয়োডাইজ সল্ট হিসাবে আমরা পাচ্ছি। তাহলে আমাদের আয়োডিনের সোর্স কি? আয়োডিনের সোর্স প্রথম হচ্ছে আমাদের সি ফুড, সি সল্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ফুড ক্রপস অর ভেজিটেবলস যে দ্যাট গ্রো ইন দ্য সি শোর এরিয়া, ঠিক আছে, সমুদ্র উপকূলবর্তী এরিয়া যেটা হয়, সি ওয়াটার, সি ফিশ, সব কিছু। এবং তার সাথে সাথে আয়োডাইজড সল্ট, যে আয়োডাইজ যে লবণ খাবো সেটা। আমাদের প্রতিদিন কতটুকু লাগে হচ্ছে আয়োডিন? সাধারণত 150 মাইক্রোগ্রাম হচ্ছে আমাদের ডেইলি যে আয়োডিন ইনটেক করি তার। এবং হচ্ছে আমাদের প্লাজমাতে আয়োডিনের লেভেল হচ্ছে অনলি 0.3 মাইক্রোগ্রাম। আচ্ছা, 150 মাইক্রোগ্রাম খাচ্ছি, কিন্তু 0.3 মাইক্রোগ্রাম মাত্র কিন্তু ব্লাডে থাকতেছে ইন ডেসিলিটারে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে আমাদের ইনটেক। তাহলে প্রথমেই আমাদের যেটা হচ্ছে জানার, হ্যাঁ, সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ আয়োডিন কি হচ্ছে। আমরা যে আয়োডিন খাই তার হচ্ছে মূলভাগ থাকে 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20% হচ্ছে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য ইউজ করা। আর 80% কিন্তু ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয় হচ্ছে, এবং আলটিমেটলি মেটাবলিজম হয়ে শরীর থেকে বের হয়ে যায়। সো আমাদের যে মোট আয়োডিন যেটা যাচ্ছে, আমরা বললাম সেই আয়োডিনের অনলি হচ্ছে 20% আমরা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে নিচ্ছি ফর দ্য সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। তো হোয়াট আর দ্য স্টেপস অফ সিনথেসিস অফ থাইরয়েড হরমোন? আমরা মেইন পড়াশোনায় চলে আসছি। আমাদের পরীক্ষায় এন্ডোক্রাইনোলজি পরীক্ষা মানেই হচ্ছে যে প্রশ্নটা সবচেয়ে কমন, প্রথম হচ্ছে ক্লাসিফিকেশন অফ হরমোন, ঠিক আছে, মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি কমনলি আসে, আমাদের জানতেই হয়, সেটা হচ্ছে স্টেপস অফ সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন
কি কি স্টেপের মাধ্যমে সিনথেসিস হয়। সো আমরা বললাম যে র ম্যাটেরিয়াল হচ্ছে থাইরয়েড হরমোন। এখন কথা হচ্ছে যে আমাদের যে বললাম থাইরয়েড গ্ল্যান্ড, এটা তো আসলে কয় ধরনের, শুধুই কি থাইরয়েড সিক্রেশন করে থাইরয়েড গ্ল্যান্ড? না, আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডে দু ধরনের সেল আছে, একটা হচ্ছে ফলিকুলার সেল, একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেলগুলো যখন থাকে ওটার পাশে প্যারালালি কিছু সেল থাকে, এগুলোকে আমরা বলি প্যারাফলিকুলার সেল। সো ফলিকুলার সেল থেকে আমরা থাইরয়েড হরমোনস পাচ্ছি, আর প্যারাফলিকুলার সেল থেকে আমরা পাই ক্যালসিটোনিন, যেটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্টেসিসের সাথে যুক্ত আছে, যেটা আমরা পড়ব ক্যালসিটোনিন। সো আমরা বললাম থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে সেই গ্ল্যান্ডের দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে ফলিকুলার সেল, ফলিকল যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন সিনথেসিসের সাথে যুক্ত, আর একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। থাইরয়েড গ্ল্যান্ডের প্যারালালি থাকে ছোট ছোট সেল, সেগুলো হচ্ছে প্যারাফলিকুলার সেল। এই প্যারাফলিকুলার সেলগুলোর কাজ হচ্ছে ক্যালসিটোনিন সিক্রেশন করা, যেটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্টেসিসের সাথে যুক্ত থাকে। সো ফলিকুলার সেল যেগুলো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে কিউবয়েডাল সেল থাকে, সেই কিউবয়েডাল সেলগুলো হচ্ছে একটা সেলকে আমরা এখানে আঁকলাম, যে সেলটা নিয়ে আমরা এখন স্টেপস অফ থাইরয়েড হরমোন নিয়ে কথা বলবো। ঠিক আছে, সো হোয়াট আর দি স্টেপস অফ থাইরয়েড হরমোন সিনথেসিস? প্রথম স্টেপ, আমি যে আয়োডিন খেলাম সেটা আলটিমেটলি আয়োডাইড হয়, এবং এই আয়োডাইডটাকে আমাকে সেলের ভিতর ঢুকাতে হবে। সো ফার্স্ট স্টেপ 1 of synthesis of thyroid hormone, synthesis of thyroid hormone যেটার নাম হচ্ছে iodine trapping, iodide trapping or iodide pump। তোমরা অনেকে আয়োডিন বলো, আয়োডিন না, আয়োডিন যেটা ব্লাডে ঘুরে বেড়াচ্ছে সেটা আয়োডাইড ফর্ম, এবং আয়োডাইড 5টা হচ্ছে আয়োনাইজড ফর্ম। সো আয়োডাইড ট্র্যাপিং অর আয়োডাইড পাম্প। আমরা এই যে সেলটা দেখতেছি, এই সেলটার আমরা যে ব্লাডের সাইডের যে সেলটাকে দেখতেছি এটা আমরা বলি হচ্ছে বেজাল লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাটারাল পার্ট, আর এটা হচ্ছে ইপিক্যাল পার্ট। ইপিক্যাল পার্টের এখানে কিন্তু আমার সেই পুকুর যেটার নাম হচ্ছে কলয়েড। ঠিক আছে, যেটার নাম হচ্ছে কলয়েড, এখানে একটু গোলাপি দিয়ে বাঁকলে হয় কারণ এটা হচ্ছে পার্পল কালারের সিক্রেশন থাকে। আমরা এটা যদি ইয়েতে দেখি, এইখানে হচ্ছে আমার কলয়েডের নদী বা কলয়েডের পুকুর, যেটাই আমরা বলি না কেন, সেই কলয়েডের পুকুর। আর এখানে হচ্ছে ব্লাড যেখানে আয়োডিন ঘুরে বেড়াচ্ছে, এই হচ্ছে আমার ফলিকুলার সেল, যেখানে আর থেকে আমরা ধীরে ধীরে থাইরয়েড হরমোন তৈরি করব। সো প্রথম স্টেপ আমরা যেটা বললাম, 1 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে স্টেপ 1 হচ্ছে আয়োডাইড পাম্প or iodide trapping। আয়োডাইড ট্র্যাপিং। ঠিক আছে, তাহলে আয়োডাইড পাম্প আর আয়োডাইড পাম্প যেহেতু বলছে, ঠিক আছে, যেহেতু পাম্প বলছি তার মানে এখানে একটা ট্রান্সপোর্ট মেকানিজম আছে যেটা আয়োডিনকে প্ল্যান করবে। এখন আমার ব্লাডের মধ্যে আমি যে আয়োডিন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে রিঅ্যাবজর্পশন হলো, সেই রিঅ্যাবজর্পশন হওয়ার পর ব্লাডে আসলো, আমরা বললাম এর 20% হচ্ছে চলে আসবে হচ্ছে আমার ফলিকুলার সেলে, এবং আয়োডিনটা হচ্ছে আয়োনাইজ স্টেজে, যেটার নাম হচ্ছে আয়োডাইড। এই আয়োডাইডকে ট্রান্সপোর্ট করব, যেহেতু এটা একটা আয়ন, এটাকে ট্রান্সপোর্ট করতে হলে আমার একটা ট্রান্সপোর্ট পাম্প লাগবে, যেটার নাম আমি বলছি আয়োডাইড পাম্প। এ কি করবে তখন, কি বলে, এটার নাম হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্ট। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে সোডিয়াম এবং আয়োডাইড মিলে হচ্ছে সেলের ভিতরে ঢুকবে। এটার নাম হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্ট। এটা কো ট্রান্সপোর্ট, আমরা জানি কো ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে হচ্ছে সোডিয়াম ভিতরে ঢুকবে, তার সাথে আয়োডাইডকে নিয়ে সে ভিতরে ঢুকবে। সো সোডিয়াম আয়োডাইড সিম্পোর্ট এটার নাম। ঠিক আছে, এর মধ্যে এই থাইরয়েড গ্ল্যান্ড যে আছে তার কাজ কি হচ্ছে, সে হচ্ছে সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে ফর্মেশন অ্যান্ড সিক্রেশন অফ থাইরোগ্লোবিউলিন। ঠিক আছে, বাই থাইরয়েড সেল। এই থাইরয়েড সেলের ফাংশনের মধ্যে আমরা বলেছিলাম যে তার দ্বিতীয় একটা কাজ, প্রথম কাজ বলেছিলাম যে আয়োডাইডকে নিয়ে যাওয়া সেলের ভিতরে, দ্বিতীয় কাজ বলেছিলাম থাইরোগ্লোবিউলিন সিনথেসিস করা। কিভাবে সিনথেসিস করবে, ঠিক আছে, এই যে থাইরয়েড গ্ল্যান্ড, যে থাইরয়েড গ্ল্যান্ডের যে নিউক্লিয়াস আমরা নর্মালি যেরকম জানি যে প্রোটিন, থাইরোগ্লোবিউলিন এক ধরনের প্রোটিন, সেই প্রোটিন যেটা গ্লাইকোপ্রোটিন বলি এটাকে আমরা, সেই গ্লাইকোপ্রোটিনটাকে সে সিনথেসিস করবে। সো এর যে
হচ্ছে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের স্বাভাবিক যে ডিএনএ আছে, সেই ডিএনএর মধ্যে স্টিমুলেটেড হবে, হয়ে এখান থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, যেটা আলটিমেটলি ট্রান্সক্রিপশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। সো আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সে হচ্ছে নতুন প্রোটিন তৈরি করবে। সো এখান থেকে নতুন প্রোটিন তৈরি হয়ে কোথায় যাবে? আমরা জানি প্যাকেজিং সিস্টেম আছে আমাদের একটা, প্যাকেজিং সেন্টার, সেটা হচ্ছে গলগি কমপ্লেক্স। সেই গলগি কমপ্লেক্সে যাবে এবং গলগি কমপ্লেক্সে প্যাকেজিং হয়ে থাইরোগ্লোবিউলিন নামে সে হচ্ছে ভেসিকেলে এক ধরনের গ্লাইকোপ্রোটিন ভরা ব্যাগ তৈরি করবে, প্যাকেট করে দিবে থাইরোগ্লোবিউলিনের, যেটা হচ্ছে একটা লার্জ গ্লাইকোপ্রোটিন। এটার মলিকুলার ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 3,35,000, অনেক হেভি, অনেক ভারী হচ্ছে একটা সাবস্টেন্স, যেটার হচ্ছে 70 টাইরোসিন অ্যামিনো অ্যাসিড থাকবে, ঠিক আছে? যেটা সো আমরা যেটা বললাম প্রথম যে স্টেপ ছিল সেটা হচ্ছে আয়োডাইড পাম্প অর আয়োডাইড ট্যাপিং। আমি যে খাবারের সাথে আয়োডিন আমার শরীরে গেল, সেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে ব্লাডে আসলো আয়োডাইড ফর্মে। এই আয়োডাইড ফর্মে ব্লাডে যাচ্ছে, যখন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের এখানে গেল, থাইরয়েড গ্ল্যান্ডের প্রথম তার হচ্ছে আয়োডিনকে নেওয়া শুরু করলো। আমাদের যে টোটাল আয়োডিন তার 20% হচ্ছে চলে আসে থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড হরমোন সিনথেসিস করার জন্য। সেই আয়োডিনটা প্রথম স্টেপ আমার সিনথেসিস, যে আয়োডিন ব্লাড থেকে আমি নিব, আমার সেলের ভিতরে ঢুকাবো, এটাকে আমরা বলতেছি আয়োডাইড পাম্প অর আয়োডাইড ট্র্যাপিং। ট্র্যাপ করে ফেলবো আয়োডিনকে। কীরকম করে? আমার এখানে আমার যে বেজাল লেয়ার আছে, থাইরয়েড ফলিকুলার যে সেল, সেই ফলিকুলার সেলের বেজাল লেয়ারের মধ্যে হচ্ছে একটা পাম্প, যেটার নাম হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্ট মেকানিজম। এটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম, যার কাজ হচ্ছে এই ব্লাডের আয়োডাইডকে হচ্ছে সোডিয়ামের সাথে সেলের ভিতরে ঢোকানো। এরপরে যেটা, সে আয়োডাইড তো ঢুকলো, সে কাজ করবে কার সাথে? আয়োডাইডের সাথে। থাইরোগ্লোবিউলিন না হলে কখনো থাইরয়েড হরমোন তৈরি করা যাবে না, সেই কারণে থাইরোগ্লোবিউলিন লাগবে। থাইরোগ্লোবিউলিন কোথা থেকে আসবে? থাইরোগ্লোবিউলিন থাইরয়েড সেলগুলো তারা হচ্ছে এই গ্লাইকোপ্রোটিনটা তৈরি করে, একটা হাই মলিকুলার ওয়েট গ্লাইকোপ্রোটিন 3,35,000, যার হচ্ছে মলিকুলার ওয়েট, যেটা নর্মাল প্রোটিন তৈরি করার যে মেকানিজম, ডিএনএকে স্টিমুলেশন করা, মেসেঞ্জার আরএনএ তৈরি করা, তারপরে গিয়ে রাইবোজোমের মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রসেসের ট্রান্সলেশনের মাধ্যমে হচ্ছে আমাদের নতুন প্রোটিন তৈরি করে, এবং এই প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি কমপ্লেক্সে যাবে। গলগি কমপ্লেক্সে গিয়ে একটা প্যাকেট করে তাকে ছেড়ে দিবে সাইটোপ্লাজমের মধ্যে। সাইটোপ্লাজমে যখন এই ভেসিকলসটা আসবে, আমরা দেখব যে এরকম ছোট ছোট প্যাকেটের মধ্যে হচ্ছে সেই যেটা থাইরোগ্লোবিউলিন নামক গ্লাইকোপ্রোটিনে ভরা, এবং ওরা এসে কি করবে? ওরা এসে এপিক্যাল লেয়ারের মধ্যে হচ্ছে এই এপিক্যাল লেয়ারের মধ্যে এসে এই যে প্যাকেটটা তৈরি হলো, অর্থাৎ ভেসিকলসটা তৈরি হলো, সে ভেসিকলসটা এসে এই এপিক্যাল লেয়ারের সাথে বাইন্ড করবে, এবং বাইন্ড করে সে কি করবে? এই থাইরোগ্লোবিউলিনকে এক্সোসাইটোসিসের মাধ্যমে ছেড়ে দেবে। কোথায় ছেড়ে দেবে? সেই কলয়েডের মধ্যে, যেটাকে পুকুরের মধ্যে, যেটাতে সে নিমজ্জিত আছে। সব ফলিকুলার সেলের মাঝখানে যে পুকুরটা আছে, সেই পুকুরটা যেটাকে আমরা বলতেছি কলয়েড, সেই কলয়েডের মধ্যে কিন্তু ছেড়ে দেবে। এই থাইরোগ্লোবিউলিন হচ্ছে কলয়েডে চলে আসলো। সো এক্সোসাইটোসিসের মাধ্যমে আলটিমেটলি হচ্ছে আমরা থাইরোগ্লোবিউলিন পেয়ে গেলাম। তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে সিনথেসিস। 2 নাম্বার যেটা স্টেপ, সেটা হচ্ছে ফর্মেশন অ্যান্ড সিক্রেশন অফ থাইরোগ্লোবিউলিন। সো সেকেন্ড স্টেজ, formation and secretion of থাইরোগ্লোবিউলিন। তাহলে প্রথম স্টেপটা আমরা বললাম আয়োডাইড পাম্প অর আয়োডাইড ট্র্যাপিং। সেকেন্ড স্টেপ হচ্ছে ফর্মেশন অ্যান্ড সিক্রেশন অফ থাইরোগ্লোবিউলিন বাই থাইরয়েড সেলস। যেহেতু থাইরয়েড সেল এগুলো তৈরি করছে, থাইরয়েড সেলস, অর্থাৎ এই ফলিকুলার সেলস যেগুলো আছে সে থাইরয়েড সেলস, ঠিক আছে? সেকেন্ড স্টেপ। 3 নম্বর স্টেপে কি হবে? 3 নম্বর স্টেপে হচ্ছে এই যে আয়োডিন বেচারা গেল, এই যদি আয়োডাইড অবস্থা থাকে তাহলে কোনো কাজ হবে না। এই আয়োডাইডটা যখন যাবে ট্রান্সপোর্ট হতে যখন এই এপিক্যাল এরিয়াতে যাবে, এই এপিক্যাল এরিয়ার এখানে কাছে একটা এনজাইম আছে, হ্যাঁ, যে এনজাইমটার নাম হচ্ছে পারক্সাইডেজ, ঠিক আছে? পারক্সাইডেজ, এবং এই পারক্সাইডেজ এনজাইমের কাজ হচ্ছে আয়োডাইড যে ছিল তাকে অক্সিডেশন করবে, ঠিক আছে? সো
এখানে যখন আসবে এই যে আয়োডাইড যে ছিল আয়োডাইড যে ছিল আয়োডাইড, ঠিক আছে, আয়োডাইডটা অক্সিডেশন হবে কার মাধ্যমে? এর নাম হচ্ছে টিপিও, থাইরয়েড পার অক্সাইডেজ, থাইরয়েড পার অক্সাইডেজ, ঠিক আছে। এই টিপিও যে এনজাইম আছে, থাইরয়েড পার অক্সাইডেজ যে এনজাইম আছে, ঠিক আছে, এটা এর অক্সিডেশন করে আয়োডাইডকে আয়োডিনে পরিণত করে দেবে। তাহলে আমরা খেলাম আয়োডিন, সে হয়ে গেল আয়োডাইড। এসে যেহেতু এখান দিয়ে আয়োডিন ঢুকতে পারবে না, আয়োডাইড যেতে পারবে, আয়োডাইডও কনভার্ট হলো, সেই আয়োডাইড ব্লাড থেকে সেলের ভিতরে ঢুকলো, সেলের ভিতরে গিয়ে সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়াম আয়োডাইড ইম্পোর্টের মাধ্যমে সেলের ভিতরে ঢুকলো, সেলের ভিতরে যাওয়ার পর যেতে যেতে এপিক্যাল এরিয়া আসলো। এপিক্যাল এরিয়াতে স্পেশাল এনজাইম আছে, সেটাকে আমরা বলছি থাইরয়েড পারঅক্সাইডেজ এনজাইম। এই থাইরয়েড পারঅক্সাইডেজ এনজাইম এর হচ্ছে অক্সিডেশন করে এটাকে আয়োডাইডটাকে আবার হচ্ছে আয়োডিনে কনভার্ট করে দিল। তাহলে 3 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে 3 নাম্বার অক্সিডেশন অফ আয়োডাইড, আয়োডাইডের অক্সিডেশন অফ আয়োডাইড আয়ন, ঠিক আছে। আয়োডাইড আয়নটাকে আমরা অক্সিডেশন করলাম। এবার যে এই যে আয়োডাইডটা থেকে আয়োডিন আমরা তৈরি করব, এই আয়োডিনটা তাহলে কি করব? তাহলে আয়োডিনকে আমার থাইরোগ্লোবিউলিন যে তৈরি করে আছি, যে হচ্ছে পুকুরের মধ্যে থাইরোগ্লোবিউলিন লাগছি, সেই থাইরোগ্লোবিউলিনের সাথে মিশাতে হবে। সো বাইন্ডিং 4 নাম্বার স্টেপ হচ্ছে, এটাকে বলা হয় অর্গানিফিকেশন, ঠিক আছে। অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন, অর্থাৎ অর্গানিফিকেশন করা, সহজ কথায় হচ্ছে আয়োডিনেশন করা, থাইরোগ্লোবিউলিনকে আয়োডিনের সাথে মিক্স করা, এটাকে আয়োডিনেশন অফ হচ্ছে থাইরোসিন বলা হয়, অথবা অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন। যদি থাইরোগ্লোবিউলিন থেকে চিন্তা করি তাহলে অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন, যদি আয়োডিন থেকে চিন্তা করি তাহলে আয়োডিনেশন অফ দ্য টাইরোসিন, ঠিক আছে। যেহেতু এটাতে টাইরোসিন থাকে, যেহেতু থাইরোগ্লোবিউলিনের টাইরোসিন আমরা বলেছিলাম 70 অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের। সো তাহলে আমরা এখানে দেখলাম 3 নাম্বার স্টেপে আয়োডিন অক্সিডেশন হয়ে আয়োডাইড অক্সিডেশন হয়ে আয়োডিনে পরিণত হলো। এরপরে আয়োডিনকে হচ্ছে কম্বাইন করতে হবে থাইরোগ্লোবিউলিনের সাথে। তাহলে 4 নাম্বার স্টেপ আমরা বললাম, 4 নাম্বারে বললাম আয়োডিনেশন অফ টাইরোসিন or organification of থাইরোগ্লোবিউলিন, অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিউলিন, ঠিক আছে। সো আয়োডিন যদি যে থাইরোগ্লোবিউলিনের সাথে বাইন্ড করবে, সে বাইন্ডিংয়ের সাইট হিসাবে হচ্ছে তার নাম তৈরি হবে, ঠিক আছে। থাইরয়েড আয়োডিন যখন একটা আয়োডিন যখন থাইরোগ্লোবিউলিনের সাথে বাইন্ড করতেছে, ঠিক আছে, তখন এটাকে আমরা বলতেছি মনো আয়োডোথাইরোনিন। মনো মানে একটা, আয়োডো মানে আয়োডিন আছে, ঠিক আছে, থাইরোগ্লোবিউলিনের টাইরোসিনের সাথে বাইন্ড করতেছে, মনো আয়োডোথাইরোনিন। কি নাম তাহলে? MIT। তাহলে আয়োডিনেশন আর অর্গানিফিকেশনে আমরা যেটা বলছি যে যখন একটা হচ্ছে এসে বাইন্ড করবে থাইরোগ্লোবিউলিনের সাথে, তখন এটাকে আমরা বলতেছি মনো আয়োডোথাইরোনিন। আর যখন দুটো আয়োডিন এসে থাইরোগ্লোবিউলিনের সাথে বাইন্ড করতেছে, এটাকে আমরা বলি ডাই আয়োডোথাইরোসিন। তাহলে ওই যে ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের সাথে, টাইরোসিনে যে আছে সেই টাইরোসিনের সাথে আয়োডিনটাকে বাইন্ডিং হচ্ছে। তাহলে যখন একটা বাইন্ডিং হতেছে, যেমন কি হচ্ছে এটা হচ্ছে একটা হচ্ছে এরকম টাইরোসিনের অ্যামাইনো অ্যাসিডের হচ্ছে চেইন, আমরা জানি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সের মাধ্যমে একটা প্রোটিন তৈরি করা যায়। সেই প্রোটিনের যে জায়গা সেখানে সে বাইন্ড করতেছে, যখন একটা আয়োডিন এসে বাইন্ড করতেছে তখন এটা আমরা বলতেছি মনো আয়োডো। যখন দুটো বাইন্ড হচ্ছে, যেহেতু দুটো হচ্ছে, ঠিক আছে, সেই জন্য এটাকে বলতেছি ডাই আয়োডোটাইরোসিন। তাহলে তখন আমরা হচ্ছে আয়োডিন বা অর্গানিফিকেশনের মাধ্যমে আমরা পাচ্ছি DIT, MIT অ্যান্ড DIT, মনো আয়োডোটাইরোসিন আর ডাই আয়োডোটাইরোসিন। এবং এটা কোথায় পাচ্ছি? এখানেই আছে কিন্তু, DIT, MIT, ঠিক আছে, এসবই পাচ্ছি এখানে। এবং এই যে আমি মনো আর হচ্ছে ডাই বানালাম, এই ডাই মনো এমনি থাকতে পারবে না,
ঠিক আছে, তারা আবার হচ্ছে কাপলিং করে। সো 5 নাম্বার যেটা সর্বশেষ আমাদের স্টেপ সেটা হচ্ছে কাপলিং রিয়াকশন। 5 নাম্বার হচ্ছে কাপলিং। কাপলিংয়ে কি হবে, এই যে এমআইটি এবং ডিআইটি আছে এরা হচ্ছে পরস্পরের সাথে বাইন্ড করবে। সো যখন একটা ডিআইটি একটা এমআইটির সাথে বাইন্ড হবে অথবা একটা এমআইটি ডিআইটির সাথে যেটাই বলি না কেন, তখন কি হবে, দুটো আর একটা, দুইটা আয়োডিন একটা আয়োডিন, মোট হলো 3টা আয়োডিন, তখন তৈরি করবে T3 যেটার নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। T3 or ট্রাই মানে 3, সো ট্রাইআয়োডোথাইরোনিন, 3টা আয়োডিনের থাইরোনিন, ঠিক আছে, T3 বলছি। আর যখন একটা ডিআইটি আরেকটা ডিআইটির সাথে, একটা ডিআইটি যখন 1 ডিআইটি প্লাস ডিআইটি হবে, তাহলে 2 2 4, তখন পাবো আমরা T4 যেটার নাম হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন অর আরেক নাম হচ্ছে থাইরক্সিন। এই T3 এবং T4 যে দুটো আছে, এই T3 T4ই হচ্ছে থাইরয়েড হরমোনের হচ্ছে থাইরয়েডের মূল হরমোন। সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে দ্য স্টেপস অফ সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। স্টেপস অফ সিনথেসিস অফ থাইরয়েড হরমোনে আমরা বললাম 5টা স্টেপ আছে। প্রথম স্টেপটা কি, আয়োডিন র মেটেরিয়াল কি, আয়োডিন থাইরয়েড হরমোন সিনথেসিসের আয়োডিন। আয়োডিন কোথা থেকে আমরা পেতে পারি, আয়োডিন আমরা পাই সামুদ্রিক খাবার, সি ফুড অথবা সামুদ্রিক মাছ, সি ফিশ, সি সল্ট, অর্থাৎ সমুদ্রে যত জিনিস আছে, অথবা সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেসব শস্য খাবার আছে তার ভিতরে। আরেকটা জিনিস পেতে পারি কি, আমাদের এখন যে আয়োডাইজ সল্ট পাওয়া যায়, লবণের সাথে আয়োডিন মিশিয়ে বিক্রি করা হয়, সেই হচ্ছে আয়োডাইজ সল্টের মধ্যে আমরা পেতে পারি। কি হবে, আমরা যে আয়োডিন খাচ্ছি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যাচ্ছে, সেখান থেকে যে হচ্ছে আয়োডাইডটা হচ্ছে ব্লাডে চলে আসতেছে আয়ন ফর্মে, আয়োডিনটা আয়োডাইড হিসাবে। সেই আয়োডাইডটা যেটা ব্লাডে আসতেছে তার 20% থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে নিয়ে নিচ্ছে কি করার জন্য, থাইরয়েড হরমোন সিনথেসিস করার জন্য। এই যে আয়োডাইডটা সে যাবে কি করে, যেহেতু যেতে হবে সে আয়নের ফর্ম, সে তো সেল মেমব্রেন দিয়ে যেতে পারবে না, যেহেতু যেতে পারবে না তাহলে এখানে তার একটা গেট থাকতে হবে যেটা দিয়েও যেতে পারে। সেখানেই আছে হচ্ছে আমাদের সোডিয়াম আয়োডাইড সিম্পোর্ট, অর্থাৎ এখানে স্পেশাল একটা গেট আছে যেখান দিয়ে সোডিয়াম আয়োডাইড ঢুকবে হচ্ছে সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টের মাধ্যমে, এবং এর মাধ্যমে আয়োডিন হচ্ছে সেলের ভিতরে ঢুকবে। এবং সেলের ভিতরে আয়োডিন যে ঢুকতেছে সেটা কিন্তু ব্লাডের চেয়ে অনেক গুণ কনসেন্ট্রেশন করতে পারে, 250 গুণও করে ফেলতে পারে সে সেলের ভিতরে আয়োডিনের কনসেন্ট্রেশন, ব্লাডে যে কনসেন্ট্রেশন আছে তার চেয়ে অ্যাক্টিভ, যখন ওভার অ্যাক্টিভ হতে পারে তখন। সো অনেক বেশি কনসেন্ট্রেশন আয়োডিনের, ধীরে ধীরে আয়োডিন ঢুকতে থাকে সেলের ভিতরে আয়োডিনের কনসেন্ট্রেশন বাড়তে থাকে। এখন থাইরয়েড তৈরি করার জন্য আমার আরেকটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে থাইরোগ্লোবিউলিন। এবং এই থাইরোগ্লোবিউলিন তৈরি করবে থাইরয়েড সেল, যে ফলিকুলার সেল যেগুলো আছে সেই সেলগুলো থাইরোগ্লোবিউলিন তৈরি করবে। কীভাবে তৈরি করবে, নর্মাল হচ্ছে প্রোটিন যেরকম করে তৈরি করা হয়, নিউক্লিয়াসের প্রোটিন ডিএনএ স্ট্র্যান্ড থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করা ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাওয়া ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করা। এই যে প্রোটিনটা সেটা আবার যাবে আমরা জানি গলগি কমপ্লেক্সে যায়, সেখানে গিয়ে একটা প্যাকেট হয়। সো এই যে থাইরোগ্লোবিউলিন সিনথেসিস করলো হচ্ছে থাইরয়েড সেল, সেটা একটা ছোট হচ্ছে প্যাকেটের মতো করে ছোট্ট প্যাকেটের মতো ভেসিকলসের মতো করে সাইটোপ্লাজমে ছেড়ে দেয়, যেগুলোকে ভেসিকলস, যেটাতে গ্লোবিউলিন থাকে। এই থাইরোগ্লোবিউলিনের ভেসিকলসগুলো পরে এখানে যে এপিক্যাল মেমব্রেন, এখান থেকে যেটা ঢুকছিল সেটাকে আমরা বলছিলাম বেসাল মেমব্রেন, এটা হচ্ছে ল্যাটারাল মেমব্রেন, এদিকে হচ্ছে তার এপিক্যাল মেমব্রেন। এপিক্যাল মেমব্রেনের এখানে গিয়ে ভেসিকলসটা এপিক্যাল মেমব্রেনের সাথে বাইন্ড হয়ে যাবে, বাইন্ড হয়ে গিয়ে তার ভিতরের যে কন্টেন্ট, আমরা সবাই সেই ট্রান্সপোর্ট মেকানিজমের মধ্যে একটা পার্ট জানি, এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিস। সো এক্সোসাইটোসিসের মাধ্যমে সে তার ভিতরের কন্টেন্টটাকে থু করে বাইরে ফেলে দেবে, ঠিক আছে, সেল ভমিটিং যেটা আমরা বলেছিলাম। সো সেটা চলে আসবে কলয়েডের মধ্যে, সে কলয়েডের নদী বা পুকুর যেখানের মধ্যে, সেখানে হচ্ছে থাইরোগ্লোবিউলিন চলে আসবে। থাইরোগ্লোবিউলিন কি জিনিস আমরা জানি, থাইরোগ্লোবিউলিন হচ্ছে একটা হাই মলিকুলার ওয়েটের গ্লাইকোপ্রোটিন, যেটার মলিকুলার ওয়েট হচ্ছে 3,35,000 অ্যারাউন্ড। সো এটা চলে যাবে। এখন এই কলয়েডের মধ্যে থাইরোগ্লোবিউলিন রইল, সে অপেক্ষা করছে কার জন্য, আয়োডিনের জন্য। আয়োডিন না আসলে তো সে হরমোন তৈরি করতে পারবে না। তাহলে এই যে আয়োডাইড যেটা সেলের ভিতরে যাচ্ছিল, সে যাচ্ছে সেল দিয়ে যাচ্ছে, এইখানে যখন হচ্ছে এই এপিক্যাল এরিয়াতে দিকে আসলো, সেই এপিক্যাল এরিয়াতে আছে একটা স্পেশাল
হচ্ছে এনজাইম যার নাম হচ্ছে টিপিও, থাইরয়েড পারঅক্সাইডেজ। এই থাইরয়েড পারঅক্সাইডেজের কাজ হচ্ছে অক্সিডেশন অফ আয়োডিন করা। তাহলে 3 নম্বর স্টেপে আমরা আয়োডাইড সিনথেসিসের প্রথম স্টেপ বললাম আয়োডাইড পাম্প আর আয়োডাইড ট্র্যাপিং, দ্বিতীয় হচ্ছে ফর্মেশন আর সিক্রেশন অফ থাইরোগ্লোবিলিন বাই থাইরয়েড সেল, 3 নম্বর যেটা সেটা হচ্ছে অক্সিডেশন অফ আয়োডাইড আয়ন টু আয়োডিন। তাহলে এই যে টিপিও থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইম আছে, সে থাইরয়েড পারঅক্সিডেজ এনজাইম আয়োডাইড যেটা ছিল তাকে অক্সিডেশনের মাধ্যমে আয়োডিনে কনভার্ট করলো। সে আয়োডিনে চলে আসলো কলয়েডের মধ্যে, সে এখন হচ্ছে ঘুরতে ঘুরতে খুঁজতেছে থাইরোগ্লোবিলিন কোথায় আছে কোথায় আছে কোথায়, তারপরে দেখা হয়ে গেল থাইরোগ্লোবিলিনের সাথে, সে থাইরোগ্লোবিলিনের সাথে তখন সে বাইন্ড করলো। সে যখন একটা হচ্ছে আয়োডিনের সাথে বাইন্ড করলো থাইরোগ্লোবিলিন, তখন এটার নাম হয়ে গেল MIT, ঠিক আছে। যখন আরেকটা আয়োডিনের সাথে বাইন্ড হয়ে গেল তখন এটার নাম হয়ে গেল DIT, এবং এই প্রসেসটাকে আমরা বললাম আয়োডিনেশন অফ টাইরোসিন। টাইরোসিনের আয়োডিনেশন, অর্থাৎ আয়োডিনের দিক থেকে টাইরোসিনের সাথে আয়োডিন বাইন্ড হলো, আয়োডিনেশন টাইরোসিন। আবার এদিক থেকে যদি থাইরোগ্লোবিলিন চিন্তা করি তাহলে অর্গানিফিকেশন, ঠিক আছে, অর্গানিফিকেশন অফ আয়োডিন, সে একটা মানে হচ্ছে একটা নামে আসলো, সেজন্য অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবিলিন। সো থাইরোগ্লোবিলিনের সাথে তাহলে আমরা পাচ্ছি MIT DIT। তাহলে এই কলয়েডের মধ্যেই সব আছে, থাইরোগ্লোবিলিন আছে, আয়োডিনও আছে, MITও আছে, DITও আছে। এখন MIT DMIT তৈরি হয়ে গেল, তারা তো আবার একা থাকতে পারছে না, তারা হচ্ছে খুঁজতেছে তাদের সঙ্গীকে। তারপরে একসময় দেখা গেল MIT সাথে DIT হচ্ছে একসাথে বাইন্ডিং হওয়ার ইচ্ছা প্রকাশ করলো, ঠিক আছে, যেটাকে আমরা বলছি কাপলিং রিয়াকশন। সো 5 নম্বর যেটা সেটা হচ্ছে কাপলিং রিয়াকশন, যখন MIT এর সাথে DIT বাইন্ড করলো, ঠিক আছে, অর্থাৎ একটা MIT একটা DIT, 1 আর 2 হচ্ছে 3। সো যখন একটা MIT একটা DIT হচ্ছে পরস্পরের সাথে বাইন্ড হলো, কাপল হলো, ঠিক আছে, তখন ওটাকে আমরা বললাম ট্রাইআয়োডোথাইরোনিন অর T3, ট্রাইআয়োডোথাইরোনিন অর T3। আর যখন একটা DIT আরেকটা DITর সাথে বাইন্ডিং হয়ে গেলে তখন ওটাকে আমরা বললাম 2 2 4, তার মানে টেট্রা। সো টেট্রাআয়োডোথাইরোনিন অর T4, এটার আরেকটা নাম হচ্ছে থাইরক্সিন। সো T3 এবং T4ই হচ্ছে আমাদের থাইরয়েডের হরমোন, ফলিকুলার সেল থেকে সিক্রেটেড হওয়া থাইরয়েড হরমোন। এখন ওরা কী করবে, সবাই কিন্তু কলয়েডের মধ্যে জমা আছে, কলয়েডের মধ্যে জমা হচ্ছে, জমে এখানে অপেক্ষা করছে। তাহলে সিক্রেশন হবে কিভাবে? তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের সিনথেসিস অফ থাইরয়েড হরমোন, এরপরে হচ্ছে আমাদের সিক্রেশন অফ দ্য থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন সিক্রেশন কিভাবে হবে? তাহলে যখন সিক্রেশনের প্রয়োজন হবে, অর্থাৎ যখন নির্দেশ আসবে, কোথা থেকে নির্দেশ আসে আমাদের এই হরমোন সিক্রেশন হওয়ার জন্য? হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন হবে, সে এসে অ্যান্ট্রিপিউটারির সাথে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল হচ্ছে পোর্টাল ভেসেলসের মাধ্যমে অ্যান্ট্রিপিউটারিতে এসে কি করবে, থাইরোট্রপস যেগুলো আছে সেল, সে থাইরোট্রপসকে স্টিমুলেটেড করবে। থাইরোট্রপস তখন কি করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, সে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন করবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তখন আসবে এবং এসে কোথায় বাইন্ড করবে, এই যে বেজাল লেয়ার যে আছে সেই বেজাল লেয়ারে থাইরয়েড হরমোনের জন্য রিসেপ্টর, TSH এর জন্য রিসেপ্টর আছে, তার সাথে সে বাইন্ড করে যাবে। সো তাহলে কি হচ্ছে, প্রথমে তাহলে কখন সিক্রেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, প্রথমে হচ্ছে আমার হাইপোথ্যালামাস পিটুইটারি। তাহলে এখানে যখন হাইপোথ্যালামাস থেকে যখনই হচ্ছে থাইরয়েডের সিক্রেশনের প্রয়োজন হয়, ইনফরমেশন যাচ্ছে হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস অ্যান্ট্রিপিটুইটারিতে যাচ্ছে, অ্যান্ট্রিপিটুইটারি থেকে সিক্রেশন থাইরোট্রপসকে স্টিমুলেশন করছে, সিক্রেট হচ্ছে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এখান থেকে সিক্রেটেড হচ্ছে TRS থাইরোট্রপিন রিলিজিং হরমোন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্ট্রিপিটুইটারির উপর থাইরোট্রপসের উপর কাজ করে, সেখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট করাচ্ছে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সে এসে বাইন্ড করবে কোথায়, এই বেজাল লেয়ারে, এখানে তার রিসেপ্টর আছে, রিসেপ্টর ফর TSH, এটার সাথে সে বাইন্ড করলো, বাইন্ড করে ইনফরমেশন পাঠালো যে থাইরয়েড সিক্রেশন করা লাগবে। যখন এই ইনফরমেশন পালো তখন কি হবে, হচ্ছে পুকুরের মধ্যে সব আছে, আছে থাইরোগ্লোবিলিন আছে, MIT আছে, DIT সব আছে। তখন কি হবে, যখন থাইরয়েড স্টিমুলেশন গেল,
ইনফরমেশন পাঠালো, তখন এখানে ওই যে যা হয়েছিল কিছুক্ষণ আগে তার উল্টো কাজটা হবে, এখানে সিউডোপোড তৈরি হবে এবং সিউডোপোড হয়ে এইখানকার যে যত কলয়েড, কিছু পরিমাণ কলয়েড হচ্ছে সে হচ্ছে গ্রাস করে নিবে, নিয়ে ধীরে ধীরে কি হবে, সিউডোপোডের দুই পাশ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে এটাকে একটা ভেসিকলস বানিয়ে দিবে, যে ভেসিকলসগুলো কলয়েড ক্যারি করে। ঠিক আছে, কলয়েড আছে, তাহলে এখানে হচ্ছে তারপরে এটা সেলের ভিতরে ঢুকে দেবে, যার নাম হচ্ছে এন্ডোসাইটোসিস। সো এন্ডোসাইটোসিসের মাধ্যমে সে হচ্ছে কিছু পরিমাণ কলয়েড, এক মুঠি মনে করি আমরা হচ্ছে আজল ভর্তি পুকুর থেকে পানি নিই, এরকম আজল করে পানি নিই, সে হচ্ছে এরকম আজলের মতো করে কলয়েড যতটুকু পাইলো সে এটাকে নিয়ে এসে সেলের ভিতরে ঢুকিয়ে দিল ভেসিকলস হিসেবে, যেটা কলয়েড গ্রহণ করে। এই কলয়েডের ভিতরে আমরা জানি সব আছে, কি কি আছে, এমআইটি, ডিআইটি, T3, T4, থাইরোগ্লোবিলিন সব আছে এটার ভিতরে। এই অতটুকু কলয়েড যে নিল সে, এই কলয়েডের মধ্যে কিন্তু সব আছে। তাদেরকে কি করবে এখন, এইটাকে তখন হচ্ছে লাইসোজোম এসে এটার সাথে বাইন্ড করবে, লাইসোজোম এসে বাইন্ড করে হচ্ছে আমরা জানি ফ্যাগোলাইসোজোম তৈরি করবে, ফ্যাগোসাইটোসিসের মতো ফ্যাগোলাইসোজোম তৈরি করবে এবং ধীরে ধীরে এটা থেকে প্রোটিন এনজাইম বের হবে, প্রোটিওলাইটিক এনজাইম বিক্রি হয়ে এটাকে ভাঙা শুরু করবে। আলটিমেটলি আমরা এখান থেকে পেয়ে যাব এমআইটি, ডিআইটি, T3, T4 কে আমরা চলে আসবে ব্লাডে, T3, T4 চলে আসবে ব্লাডে। এমআইটি, ডিআইটি দুটো কাজ হবে, একটা হচ্ছে তারা ভেঙে যেতে পারে, থাইরোগ্লোবিলিন হবে, সেটা আয়োডিন হবে, আয়োডাইন, এগুলো আবার রিইউজ হবে, আবার গিয়ে কলয়েডে গিয়ে সিক্রেশন হবে। সব থাইরোগ্লোবিলিন, আয়োডাইড, এমআইটি, ডিআইটি এরা আবার হচ্ছে সার্কেলের মতো আবার গিয়ে কলয়েডে সিক্রেশন হবে, আবার রিইউজের জন্য। আর এখানে আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে T3 আর T4, অর্থাৎ ট্রাইআয়োডোথাইরোনিন এবং টেট্রাআয়োডোথাইরোনিন অর্থাৎ থাইরক্সিন, এরা হচ্ছে ব্লাডে চলে আসবে। এবং মনে রাখতে হবে T4 ইনঅ্যাক্টিভ স্টেজ, T3 হচ্ছে আমাদের থাইরয়েড হরমোনের অ্যাক্টিভ স্টেজ। ঠিক আছে, থাইরয়েড হরমোনের অ্যাক্টিভ স্টেজ। T4কে প্রথমে T3 হয়ে তারপরেই তার অ্যাকশন করতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাকশন করতে পারবে না। তো যখনই অ্যাকশন হবে তখনই কিন্তু হচ্ছে T4 T3-তে কনভার্ট হয়ে তারপরে হচ্ছে অ্যাকশন করবে। সো এখন যেটা আমাদের কথা, তাহলে সিক্রেশন হলো, সিক্রেশন অফ দ্য থাইরোগ্লোবিলিন, রিলিজ অফ থাইরোগ্লোবিলিন, অনসেট অফ অ্যাকশন কি, থাইরোগ্লোবিলিন থাইরয়েড হরমোন মনে রাখতে হবে একটা স্লো হরমোন। থাইরয়েড হরমোন যখনই ব্লাডে চলে আসবে সে হচ্ছে বাইন্ড করে ফেলবে হচ্ছে, আমরা সবাই জানি প্লাজমা প্রোটিন কি হিসাবে, স্টোরেজ বাইন্ডার হিসেবে কাজ করে, বিভিন্ন ধরনের সাবস্টেন্স এটার সাথে বাইন্ড করে থাকে। ঠিক আছে, এদের সাথে বাইন্ড করে ফেলবো। আর যেটা সবসময় আমি মনে রাখবো, যে যত বেশি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে তার ডিউরেশন অফ অ্যাকশন বা ইফেক্ট অফ অ্যাকশন অন্তত লম্বা, অর্থাৎ অনেক সময় ধরে ধীরে ধীরে সে হচ্ছে এই প্রোটিন থেকে ছাড়া পাবে আর কাজ করবে, কাজ করবে, ধীরে ধীরে কাজ করবে, যেন ওদের লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন হয়। যারা বাইন্ডিং করবে না, সরাসরি কাজ করবে বা অল্প বাইন্ডিং করবে, তাদের কিন্তু শর্ট ডিউরেশন অফ অ্যাকশন হয়। এই জন্য হচ্ছে থাইরয়েডের সমস্যা হলে 1-2 দিনে কখনোই বোঝা যাবে না, মাস চলে যেতে হবে, 3 মাস পরে বুঝতে পারবো যে তার হচ্ছে থাইরয়েডের সমস্যা হচ্ছে, তার আগে কখনোই বোঝা যাবে না, এমনকি ব্লাড টেস্ট করেও পাওয়া যায় না অনেক সময়, এটা একটু মাথায় রাখতে হবে। সো ঠিক আছে, সেজন্য বলা হয় যে যদি আমরা দেখা যায় যে ইঞ্জেকশন দেওয়া হলো, ঠিক আছে, অনেক অ্যামাউন্টে, ঠিক আছে, থাইরক্সিন ইঞ্জেকশন দেওয়া হলো বাইরে থেকে দেখার জন্য, দেখা যায় যে 2-3 দিন এর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে, ইফেক্ট নাই, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে হাফ লাইফ চলে যাচ্ছে অ্যারাউন্ড 15 ডেজ, ঠিক আছে, 10 থেকে 12 দিনে গিয়ে একটা ম্যাক্সিমাম হচ্ছে তার হচ্ছে ফাংশনে আমরা পাচ্ছি। এবং এই জন্য হাফ লাইফ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের যে থাইরয়েড হরমোন তার হাফ লাইফ বলতেছি আমরা 15 ডেজ। এবং এই যে হচ্ছে বাইন্ডিং যেহেতু করে, যা সিক্রেশন হয় তার অধিকাংশই হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিং হয়ে যায়, এই জন্য অ্যাকশনটা হচ্ছে লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন, বলা হয়ে থাকে 6 weeks to 2 months তাদের অ্যাকশন পারসিস্ট করে যায়। ঠিক আছে, তার আগে এই জন্য বোঝা যায় না যে থাইরয়েডের সমস্যা আছে কিনা। তা কার সাথে থাইরয়েড হরমোন বাইন্ড করে প্লাজমা প্রোটিনগুলোর সাথে,
99% অফ দ্য হচ্ছে থাইরয়েড হরমোন হচ্ছে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে, অনলি 1% হচ্ছে ফ্রি অবস্থায় থাকে। এই যে প্লাজমা প্রোটিন সেগুলো কোনগুলো? একটা হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, তারপরে হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং প্রি অ্যালবিউমিন এবং অ্যালবিউমিন। এই তিনটা প্লাজমা প্রোটিনের সাথে হচ্ছে থাইরয়েড হরমোন বাইন্ডিং করে ব্লাডে থেকে যায় এবং ধীরে ধীরে রিলিজ হয়ে ধীরে ধীরে কাজ করে লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন ধরে। তাহলে কি কি তিনটা জিনিস আমরা বললাম, তিনটা প্লাজমা প্রোটিন হচ্ছে থাইরয়েড হরমোনের সাথে বাইন্ড করে। একটা হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, একটা হচ্ছে থাইরয়েডসিন বাইন্ডিং প্রি অ্যালবুমিন, ঠিক আছে, আর এটা হচ্ছে আরেকটা নাম আছে এটাকে বলা হয় ট্রান্সথেরিন, আর হচ্ছে অ্যালবুমিন। এই তিন ধরনের প্লাজমা প্রোটিনের সাথে হচ্ছে বাইন্ড করে। এবং এই যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ডিংয়ের ক্ষমতা সবচেয়ে বেশি যেটা বাইন্ড করে সেটা হচ্ছে 67%। 67% অফ দ্য T4 হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে। অপরদিকে T3 যেটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি বাইন্ড করে অ্যালবুমিনের সাথে 53%। আর থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে T3 বাইন্ডিং হয় 46%-এ। আর প্রি অ্যালবুমিনের সাথে 20% বাইন্ডিং থাকে হচ্ছে T4, আর অনলি 1% বাইন্ডিং অবস্থায় থাকে হচ্ছে T3। তাহলে আমরা বললাম T3 সবচেয়ে বেশি বাইন্ডিং হয় অ্যালবুমিনের সাথে, T4 সবচেয়ে বেশি বাইন্ডিং হয় থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে, যেটাকে TBG বলি, সেই বিল্ডিংয়ের সাথে হচ্ছে 67%। 53% অফ দ্য T3 অ্যালবুমিনের সাথে বাইন্ডিং করে হচ্ছে, আর 46% T3 বাইন্ডিং হয় হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন থাকে, 1% T3 বাইন্ডিং হয় মাত্র পি অ্যালবুমিনের সাথে, আর 20% অফ দ্য হচ্ছে T4 বাইন্ডিং হয় হচ্ছে প্রি অ্যালবুমিনের সাথে, এবং 13% সবচেয়ে কম হচ্ছে বাইন্ডিং থাকে হচ্ছে যেটা অ্যালবুমিন, সেই অ্যালবুমিনের সাথে। এটা হচ্ছে প্লাজমা প্রোটিন যাদের সাথে হচ্ছে অ্যালবুমিন বাইন্ড করে। কাল এখন হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ থাইরয়েড হরমোন। আমরা মেকানিজম অফ অ্যাকশন অফ হচ্ছে হরমোন বলার সময় বলেছিলাম যে থাইরয়েড হরমোন একটা স্পেশাল হরমোন, কারণ এটার ক্লাসিফিকেশনে আমরা বলেছিলাম ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনের ডেরিভেটিভস এরা, এবং এরা কি করে, এদের হচ্ছে রিসেপ্টর হচ্ছে নিউক্লিয়াসে, এবং এই নিউক্লিয়াসে থাকার কারণে এরা হচ্ছে জিন এক্সপ্রেশনের মাধ্যমে অর্থাৎ জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করার মাধ্যমে মূলত ফাংশন করে, নতুন প্রোটিন তৈরি করার মাধ্যমে। তাহলে এ যদি আমার সেল হয়, এ যদি আমার নিউক্লিয়াস হয়, এটা রিসেপ্টর, থাইরয়েডের যে রিসেপ্টর, সেই রিসেপ্টর হচ্ছে আমার নিউক্লিয়াসের ভেতরে। তাহলে T3 যেটা আছে আমরা জানি নর্মালি T4 যে আছে সেই T4টা যখন আসে, T4টা T3-তে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, কনভার্ট হয়ে T3-তে কনভার্ট হয়, এবং T3 এসে তখন এটার সাথে ঢুকবে, এটার সাথে হচ্ছে এই হরমোন বাইন্ড করবে। যখনই বাইন্ড করবে তখনই হচ্ছে ও জিন এক্সপ্রেশনের কাজ করে নতুন প্রোটিন তৈরি করবে, ঠিক আছে, নিউ প্রোটিন। একই রকম মাধ্যমে ট্রান্সলেশনের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে, মেসেঞ্জার আরএনএর কাছ থেকে সে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে, ঠিক আছে, ট্রান্সলেশন করবে, করে নিউ প্রোটিন তৈরি করবে। এই নিউ প্রোটিন হচ্ছে মেনলি অ্যাকশন করবে নিউ প্রোটিন, ঠিক আছে। এই নিউ প্রোটিন কি কি কাজ করবে মনে রাখতে হবে। থাইরয়েড হরমোন এমন একটা হরমোন যেটা আমাদের বডির প্রত্যেকটা সেলের ওপর কাজ করে, প্রত্যেকটা কোষের ওপর হচ্ছে থাইরয়েড হরমোন কাজ করে। প্রথম কাজ কি, সেলের উপর কি কাজ করতেছে, সেলের উপর যেটা কাজ করতেছে এই যে নতুন প্রোটিন তৈরি করতেছে, করতেছে নতুন নতুন রাস্তা তৈরি করতেছে। তাহলে সে কি করতেছে, তার কি লাগে, এনার্জি লাগে, এই এনার্জি এটিপি লাগে, এটিপি সে ইউজ করে। ইউজের জন্য কি হয়, বডির এটিপি কমতে থাকে। বডির এটিপি যখন কমে যায় তখন চিন্তা কার উপর প্রেশার পড়ে, মাইটোকন্ড্রিয়ার উপর, কারণ মাইটোকন্ড্রিয়াকে তখন বেশি বেশি এটিপি তৈরি করতে হয়। তো এই বেশি বেশি এটিপি তৈরি করবে তো কোথা থেকে, সেটা করতে হবে আমাদের শরীরে যে খাবার আছে, সেটা গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট যা আছে এদেরকে ভেঙে ভেঙে তারপরে সে হচ্ছে এটিপি তৈরি করবে, অর্থাৎ আমার মেটাবলিজম বাড়াবে। এই কারণে হচ্ছে থাইরয়েড হরমোন হচ্ছে একটা মেটাবলিক হরমোন, হাইলি মেটাবলিক হরমোন। কি কাজ করে থাইরয়েড হরমোন? সো প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে বিএমআর, হ্যাঁ, ঠিক আছে, বডি মাস ইন্ডেক্স, বিএমআর, ঠিক আছে,
বিএমআর বাড়িয়ে দেয়, ঠিক আছে। ইনক্রিজ মেটাবলিজম, আমাদের যে আমরা বললাম যে থাইরয়েড হরমোন কাজ করবে, তার এটিপি লাগবে, এটিপি এর জন্য মাইটোকন্ড্রিয়া হচ্ছে কাজ বেশি করবে। এটাতে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ইফেক্ট কী হবে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেড়ে যাবে, মাইটোকন্ড্রিয়ার আকার বেড়ে যাবে। তাহলে অনেক অনেক মাইটোকন্ড্রিয়া মিলে তখন কাজ করা শুরু করে দেবে, বেশি বেশি করে এটিপি তৈরি করা শুরু করে দেবে। এটিপি তৈরি করার জন্য তখন তাদের চিন্তা হচ্ছে কোথায় আছে জিনিস যেটা থেকে ভেঙে আমি করতে পারি। তাহলে আমার জিনিস হচ্ছে আমার খাবার, ঠিক আছে, যে খাবারটা আমি খাচ্ছি, যেটা আমার বডিতে আছে, প্রোটিন, ফ্যাট এবং হচ্ছে লিপিড, এদের ভাঙা। তাহলে এদেরকে ভেঙে হচ্ছে প্রোটিন তৈরি করে হচ্ছে সে হচ্ছে এটিপি তৈরি করার চিন্তা করবে, তার মানে মেটাবলিজম বাড়াতে। তাহলে প্রথম কাজ সেটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজমের পর কী করবে, সে ইনক্রিজ মেটাবলিজম। আর ইনক্রিজ মেটাবলিজম যদি বাড়ে, যখন মেটাবলিজম হয় তখন কি হবে, আমরা সবাই জানি যখন খাবার ভাঙে তখন কি হয়, পানি, কার্বন ডাইঅক্সাইড আর হিট তৈরি হয়, তাপ তৈরি হয়। সো এই যে তাপ তৈরি হচ্ছে, তার মানে যত মেটাবলিজম হবে বডির টেম্পারেচার বাড়বে। সো এটা হচ্ছে টেম্পারেচার বাড়ায়, আমাদের মেটাবলিজম বাড়াচ্ছে। মেটাবলিজমের মাধ্যমে হচ্ছে আমাদের টেম্পারেচার, হিট প্রোডাকশনটাকে বাড়াচ্ছে। এই কারণে কি হয়, তাহলে আমরা চিন্তা করি কারো যদি থাইরয়েডের সমস্যা হয়, তো থাইরয়েড হরমোন কম থাকে, তাহলে তার মেটাবলিজম কম হবে, তার মানে তার বডিতে হিট প্রোডাকশন কম হচ্ছে, খাবার কম ভাঙতেছে, মেটাবলিজম কম, খাবার কম ভাঙতেছে শরীরের, তার মানে তার হিট প্রোডাকশন কম হচ্ছে, তার মানে তার বডিতে কী হবে, এইসব রোগীদের বলে কোল্ড ইনটলারেন্স থাকে। আমি সাথে সাথে বলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। কোল্ড ইনটলারেন্স স্বাভাবিকভাবে তখন সে বলবে সে অল্পতেই গরমকালেও কাঁথা নিয়ে শুয়ে থাকবে, কারণ তার হচ্ছে ঠান্ডা লাগবে, তার বডির টেম্পারেচার তৈরি করতে পারছে না, হিট তৈরি করতে পারছে না। আর যাদের হাইপার হবে তাদের কি হবে, মেটাবলিজম অনেক অনেক বেড়ে গেছে, বেশি বেশি বেড়ে গেছে, তার মানে কি হিট প্রোডাকশন বেড়ে গেছে, শরীর পুরো হচ্ছে অগ্নিকুণ্ড হয়ে গেছে, তার মানে তার টেম্পারেচার বেশি থাকবে, সে গরম সহ্য করতে পারবে না। শীতকালেও সে দেখা যাবে পাখা ছেড়ে দিয়ে বসে আছে যে আমার গরম লাগছে, তার গরম সহ্য হচ্ছে না। সো এটা হবে হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড যদি বেড়ে যায়। তাহলে নর্মালি থাইরয়েডের কাজ কি, মেটাবলিজম, ইনক্রিজ মেটাবলিজম। তাহলে মেটাবলিজম যে করবে কার্বোহাইড্রেটের উপর তার কি ইফেক্ট, তার ক্রিয়ার কাজ হচ্ছে সে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। কিভাবে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে, তার কাজ হচ্ছে যেহেতু বলছি বডিতে ডিপোজিশন আছে, ডিপোজিশন যেখানে আছে সেখান থেকে সে তুলে নিয়ে আসবে। সো লিভারে আছে গ্লাইকোজেন, লিভারে গ্লাইকোজেন আছে, সেই গ্লাইকোজেনকে সে টেনে নিয়ে আসবে, গ্লাইকোজেনোলাইসিস করাবে। গ্লাইকোজেনোলাইসিস করিয়ে সে কি করবে, গ্লাইকোজেনোলাইসিস থেকে গ্লুকোজ তৈরি করবে এবং পরে গ্লুকোজটাকে ভেঙে সে হচ্ছে হিট তৈরি করবে, মেটাবলিজম করাবে। সো লিভারে যে গ্লাইকোজেন আছে সেই গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করবে, গ্লাইকোজেনোলাইসিস করবে এবং তারপরে গ্লাইকোলাইসিস করবে। সো গ্লাইকোলাইসিস করবে, গ্লাইকোজেনোলাইসিস করবে। আরেকটা জিনিস কি আছে, সেটা হচ্ছে আমরা যে জানি বাকি সোর্স থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি করার চেষ্টা করবে। সো গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, সেই গ্লুকোনিওজেনেসিস করবে। আরেকটা কি করবে, ইন্টেস্টাইন থেকে যে গ্লুকোজ আছে তাকে রিঅ্যাবজর্পশন করা করবে। তাহলে রিঅ্যাবজর্পশন করাইতে হইলে তার কিন্তু কি হবে, রিঅ্যাবজর্পশনের যে আমার ইন্টেস্টাইনাল রিঅ্যাবজর্পশনের যে চ্যানেল, সে চ্যানেল বাড়াতে হবে। ইন্টেস্টাইনাল রিঅ্যাবজর্পশনের চ্যানেল বাড়াতে গেলেও এখানে তার প্রোটিন তৈরি করতে হবে, নতুন প্রোটিন যেগুলো চ্যানেল বাড়াচ্ছে, তার মানে এখানে কাজ করতে হচ্ছে বেশি, তার মানে তার এটিপি রাখতেছে বেশি, কারণ ওই চ্যানেলগুলোতে তার এটিপি ইউজ করতে হবে, সেই কারণে তার হচ্ছে মেটাবলিজম বাড়াতে হবে। সো ইন্টেস্টাইন থেকে সে গ্লুকোজ টানা শুরু করবে। তাহলে ইনক্রিজ কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর ইফেক্ট কি, ইফেক্ট অন কার্বোহাইড্রেট মেটাবলিজম। সো ইফেক্ট অন কার্বোহাইড্রেট মেটাবলিজম, কার্বোহাইড্রেটের উপর কি কাজ করবে, আমরা বললাম প্রথম যেটা কাজ, লিভারে হচ্ছে গ্লাইকোজেন আছে, সো গ্লাইকোজেনোলাইসিস, ইনক্রিজ গ্লাইকোজেনোলাইসিস, এবং গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে সে গ্লুকোজ পাবে, এরপরে সে গ্লুকোজ ভাঙবে, তাহলে গ্লাইকোলাইসিস, ঠিক আছে, গ্লাইকোলাইসিস করবে। তারপরে যেটা আমরা বললাম সেটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে রিঅ্যাবজর্পশন বাড়াতে, তাহলে ইনক্রিজ ইন্টেস্টাইনাল রিঅ্যাবজর্পশন অফ গ্লুকোজ। তাহলে ইন্টেস্টাইন থেকে গ্লুকোজের অ্যাবজর্পশন বাড়াবে, অ্যাবজর্পশন। সো অ্যাবজর্পশন অফ, ইনক্রিজ ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ গ্লুকোজ, তাহলে গ্লুকোজ থেকে হচ্ছে অ্যাবজর্পশন বাড়াবে। আরেকটা জিনিস কি করবে, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। সো ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন গ্লুকোজ তৈরি করবে, নিওজেনেসিস। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমের মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে সে কি করবে, ব্লাড হচ্ছে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল,
ব্লাড গ্লুকোজ, ঠিক আছে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়াবে বাড়াবে, কারণ কি তাকে তো ভাঙতে হবে, তার তো এনার্জি লাগবে, তার মাথায় প্রথম একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমাকে আমার এনার্জি লাগবে, আমার এটিপি লাগবে, আমি এখান থেকে পারি আমি এটিপি তৈরি করবো। সো এটিপি তৈরি করার জন্য সে এত কাহিনী শুরু করে দেবে। সো কার্বোহাইড্রেটের উপর ইফেক্ট কি, কার্বোহাইড্রেটের উপর ইফেক্ট আমরা বললাম লিভার থেকে গ্লাইকোজেন জমা থাকে গ্লুকোজ, সে চিন্তা করে গ্লুকোজ আনতে হবে, তাহলে ওটা ভাঙলাম এটিপি পাবো। সো লিভার থেকে সে গ্লুকোজকে নিয়ে আসে, গ্লুকোজ নিয়ে এসে গ্লাইকোজেন লাইসিসের মাধ্যমে গ্লুকোজকে নিয়ে আসবে, আবার গ্লুকোজ নিয়ে আসার পর এটাকে ভাঙবে, গ্লাইকোলাইসিস করবে। এদিকে হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন গ্লুকোজ তৈরি করবে, আরেকটা কি করবে, ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন বাড়িয়ে দিবে, ঠিক আছে, গ্লুকোজ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মাধ্যমে হচ্ছে গ্লুকোজের অ্যাবজর্পশন বাড়িয়ে দিবে। সো এটা গেল ইফেক্ট। তারপরে কি, তারপরে হচ্ছে প্রোটিনের উপর মেটাবলিজম। প্রোটিনের মেটাবলিজমের মধ্যে হচ্ছে আমরা যেহেতু বললাম যে এটা হচ্ছে একটা হচ্ছে জিন এক্সপ্রেশনের মাধ্যমে কাজ করে, স্বাভাবিকভাবে তার অ্যাকশনের জন্য সে হচ্ছে প্রোটিন সিনথেসিস বাড়িয়ে দিবে। সো প্রোটিন ইনক্রিজ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিসের যে স্টেপগুলো আছে সবগুলো গ্রোথ হরমোনের মতো সেও বাড়িয়ে দিবে। তাহলে এটার হচ্ছে ডিএনএতে ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ করবে, ট্রান্সলেশনের মাধ্যমে হচ্ছে নতুন প্রোটিন তৈরি করবে। আরেকটা জিনিস জরুরি যে বললাম এটিপি তৈরি করতে হবে, এটিপি তৈরি করতে হলে মাইটোকন্ড্রিয়া লাগবে, আর মাইটোকন্ড্রিয়া কোথায় আসবে, মাইটোকন্ড্রিয়া যদি তৈরি না হয় তাহলে নতুন নতুন মাইটোকন্ড্রিয়ার সংখ্যায় বাড়বে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়িয়ে দিবে, মাইটোকন্ড্রিয়ার সাইজও বাড়িয়ে দিবে। সো হাইপারট্রফি অফ দ্য মাইটোকন্ড্রিয়া, সাইজ বাড়বে, আর কি ইনক্রিজ নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেড়ে যাবে। আর তার সাথে কী হবে, এই সব কাজ করার জন্য সেলুলার যত এনজাইম আছে সে সেলুলার এনজাইমের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে সে। সো ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সেলুলার এনজাইমস, ঠিক আছে। তাহলে প্রোটিনের কার্বোহাইড্রেটের উপর আমরা বললাম ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিবে। সেকেন্ড হচ্ছে প্রোটিনের উপর কাজ, প্রোটিনের উপর প্রোটিন সিনথেসিস বাড়িয়ে দিবে, হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি করবে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়াবে, মাইটোকন্ড্রিয়ার সাইজ বাড়াবে, সেলুলার এনজাইম যেগুলো আছে তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে। এখন হচ্ছে ফ্যাটের উপর ভাগ, ওই যে এনার্জি সবচেয়ে বেশি হচ্ছে শক্তি পাই আমরা ফ্যাট থেকে, সো তার চোখ কিন্তু ফ্যাটের দিকেই থাকবে, সে কি করবে, ইনক্রিজ হচ্ছে ফ্যাটকে কী করবে, আমাদের এডিপোজ টিস্যু যেগুলো আছে জমা আছে সেগুলো থেকে ফ্যাটকে সে টেনে নিয়ে আসবে, টেনে নিয়ে এসে তারপরে সে লাইপোলাইসিস করাবে, হচ্ছে ব্রেকডাউন করবে, অর্থাৎ ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেবে। সো ফ্যাট মেটাবলিজম, ফ্যাটাবলিক হরমোন, এটা হচ্ছে ক্যাটাবলিজম করবে ফ্যাটের, ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়াবে বাই ইনক্রিজ মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট ফ্রম দ্য এডিপোজ টিস্যু। আমাদের বডির যে এডিপোজ টিস্যু যেখানে যেখানে হচ্ছে জমা আছে ফ্যাট, এডিপোজ টিস্যুতে চর্বি হিসাবে জমা আছে, সেখান থেকে হচ্ছে সে ফ্যাটকে টেনে নিয়ে আসবে, তারপরে হচ্ছে সেই ফ্যাটকে সে লাইপোলাইসিস করে ফ্রি ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো তৈরি করে দিবে, ঠিক আছে, তৈরি করে যাবে। তাহলে এটা হচ্ছে ফ্যাটের উপর, তাহলে মেটাবলিক ইফেক্ট হচ্ছে এটা। এরপরে যেটা সবচেয়ে জরুরি ফ্ল্যাটে হচ্ছে থাইরয়েডের ক্ষেত্রে মনে রাখতে হবে, যখন সে লিভারের উপর কাজ করে, সে লিভারের উপর কাজ করার সময় সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এলডিএল। আমরা জানি আমাদের কিছু ব্যাড কোলেস্ট্রল আছে আর কিছু গুড কোলেস্ট্রল আছে, তার মধ্যে ব্যাড কোলেস্ট্রলের মধ্যে সবচেয়ে বদনাম যার, তার নাম হচ্ছে এলডিএল, ঠিক আছে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল। এ কী করে, লিভারের মধ্যে আমাদের যে লিভার আছে সেই লিভারের মধ্যে যে এলডিএল এর রিসেপ্টরের পরিমাণ বাড়িয়ে দিবে। এই রিসেপ্টরের পরিমাণ বাড়িয়ে দিলে ব্লাডের মধ্যে আমার যে ব্যাড কোলেস্ট্রলগুলো আছে সে কিন্তু লিভারের ভিতরে ঢুকিয়ে দিবে, তাহলে ব্লাডে হচ্ছে ব্যাড কোলেস্ট্রলের পরিমাণ কম রাখবে, ঠিক আছে। এবং কোলেস্ট্রল যেটা আছে সেই কোলেস্ট্রলকে বাইলের মাধ্যমে সিক্রেশনটা বাড়িয়ে দিবে, অর্থাৎ বাইলে সিক্রেশন করবে সেটাকে হচ্ছে, যাতে এই কোলেস্ট্রল যেটা আছে এই লিভার থেকে বাইলের মাধ্যমে হচ্ছে কোলেস্ট্রল যেটা আছে, যেটা হচ্ছে আমাদের জন্য ব্যাড, সেই কোলেস্ট্রলকে কিন্তু বাইলের মাধ্যমে সিক্রেশন করাবে, যাতে এটা পরবর্তীতে ভেঙে গিয়ে ফিসেসের সাথে অর্থাৎ স্টুলের সাথে কিন্তু এক্সক্রিশন হয়ে যেতে পারে এবং বডিতে কোলেস্ট্রলের পরিমাণ কমে যেতে পারে। তাহলে দুটো কাজ করবে, একটা হচ্ছে লিভারে এলডিএল এর রিসেপ্টরের পরিমাণ বাড়াবে, তার ফলে ব্লাড থেকে এলডিএল কিন্তু লিভারের ভিতরে ঢুকে গিয়ে যাবে, ফলে ব্লাডে কিন্তু এলডিএল এর পরিমাণ হচ্ছে কম থাকবে, তাহলে ডিক্রিজ করবে এলডিএল এর পরিমাণ। আরেকটা জিনিস যেটা করবে সেটা যে কোলেস্ট্রল যেটা হচ্ছে আছে সেই কোলেস্ট্রলকে বাইলের মাধ্যমে সে হচ্ছে ইন্টেস্টাইনে হচ্ছে সিক্রেশন করাবে, সিক্রেশন করে পরবর্তীতে কোলেস্ট্রল ব্রেকডাউন হয়ে হচ্ছে ফিসেসের মাধ্যমে এক্সক্রিশন হয়ে যাবে। সো কোলেস্ট্রলের লেভেল, এলডিএল লেভেল অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল যেগুলো আছে সেগুলো কিন্তু কমিয়ে দেবেন, টিজি যেটা আছে ট্রাইগ্লিসারাইড সবগুলো কিন্তু পরিমাণ সে ব্লাডে কমিয়ে রাখবে, তো ব্যাড কোলেস্ট্রলগুলোর পরিমাণ ব্লাডে কমিয়ে রাখবে, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার যে চান্সটা থাইরয়েড হরমোনের জন্য সেটা কিন্তু কম থাকবে। তাহলে এটা কিন্তু একটা বডির জন্য একটা হচ্ছে প্রোটেক্টিভ হরমোন, যেটা বডিকে অ্যাথেরোস্ক্লেরোসিস ইফেক্ট থেকে বাঁচিয়ে দিচ্ছে।
এটা পরীক্ষায় অনেক সময় আসে, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ থাইরয়েড হরমোন অন অ্যাথেরোস্ক্লেরোসিস, বলতে হবে যে এরকম হচ্ছে প্লাজমার যে এলডিএল এবং কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডের লেভেল কমিয়ে দেয়, কারণ এটা হচ্ছে লিভারে রিসেপ্টর বাড়িয়ে দিয়ে এলডিএলকে ঢুকে দেয়, কোলেস্ট্রলকে এক্সক্রিয়েশন দিয়ে মেটাবলিজমের মাধ্যমে বের করে দেয়, সেটা হচ্ছে তার ইফেক্ট। ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার চান্স কমে যায়। তাহলে যে ক্ষেত্রে, তাহলে একটু যদি আমরা খেয়াল করি এটার সাথে মিলায়, যখন থাইরয়েড হরমোন কমে যাবে তখন কিন্তু এই কাজটা হবে না। তাহলে কি হবে, হাইপোথাইরয়েড যারা, তাদের ব্লাডে এলডিএল কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকবে, তাদের ডিসলিপিডিমিয়া থাকে। হাইপোথাইরয়েড মানে ডিসলিপিডিমিয়া অধিকাংশ ক্ষেত্রে, ঠিক আছে, লাইফস্টাইল যদি কেউ না মেনে চলে, তো সেক্ষেত্রে কিন্তু এলডিএল কোলেস্ট্রল লেভেল বেশি থাকবে তাদের। এবং হাইপোথাইরয়েড রোগীদের এই জন্যে হাইপারথাইরয়েড হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়া, হার্টের যে এমআই হওয়া, এগুলোর চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয় যেহেতু, সে কারণে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোলেস্ট্রলের উপর ইফেক্ট। আরেকটা কি হচ্ছে তাহলে, গ্রোথের উপর। ফিজিক্যাল, আমরা গ্রোথ হরমোন পড়ার সময় বলেছিলাম যে ফিজিক্যাল গ্রোথের জন্য গ্রোথ হরমোন দায়ী, কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল দুটো গ্রোথের জন্যই হচ্ছে আমার থাইরয়েড হরমোন প্রয়োজন। কেন? কারণ হচ্ছে এটা যেমন স্কেলিটাল গ্রো করতেছে, যেহেতু প্রোটিন সিনথেসিস করতেছে, তাইলে বোনসের উপর কাজ করতেছে, নতুন নতুন বোন সেল তৈরি দিচ্ছে, এখানে প্রোটিন ডেপোজিশন করতেছে, অস্টিও হচ্ছে কন্ড্রোজেনিক সেল হচ্ছে, অস্টিওজেনিক সেল যাচ্ছে, যেগুলো হচ্ছে ম্যাচিউর হচ্ছে, অস্টিওসাইডে পরিণত হচ্ছে এবং সেলটা লম্বায় বাড়ছে। এই কারণে থাইরয়েড হরমোন যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে লেন্থে বাড়ে না, কি হয়, শর্ট হয়। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ডুয়ারফিজমের একটা কারণ হচ্ছে থাইরয়েড হরমোন। সো থাইরয়েড হরমোন সিনথেসিস যখন কমে যাবে তখন হচ্ছে থাইরয়েড হরমোন প্রোডাকশন কমে যাবে, কাজ এই যখন কমে যাবে তখন হচ্ছে ডুয়ারফিজম হবে, যেটাকে আমরা বলতেছি থাইরয়েড ডুয়ার্ফ। কিন্তু বিষয় হচ্ছে থাইরয়েড হরমোনের আরেকটা জরুরি কাজ, সেটা হচ্ছে সিএনএসের উপর। সে শুধু শারীরিক অর্থাৎ ফিজিক্যাল গ্রোথ করে না, সে মেন্টাল গ্রোথও করে। আমাদের সিএনএসের 1 বছরের মধ্যে বাচ্চার যে মেন্টাল গ্রোথটা, এই গ্রোথের জন্য থাইরয়েড হরমোন এসেনশিয়াল। কেন লবণের মধ্যে আয়োডিন মাখার প্রয়োজন হলো, এই বিষয়টা বুঝলে বোঝা যাবে যে কেন সরকারের প্রয়োজন হলো এত টাকা খরচ করে প্রজেক্ট করার যে লবণের মাধ্যমে আয়োডিন দেই। আয়োডিন সব মানুষকে বাংলার ঘরে ঘরে আয়োডিন লবণ পৌঁছানো দরকার। কেন প্রয়োজন পড়লো? কারণ আমাদের এই যে হচ্ছে থাইরয়েড হরমোন, সেটা আমাদের নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। কি কি কাজ করে? একটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট ডিউরিং হচ্ছে ফিটাল লাইফ এবং ইনফ্যান্টাল লাইফ। ঠিক আছে, এই প্রথম যে কয়েক বছর লাইফের সেই চাইল্ডহুড, ইনফ্যান্সি, চাইল্ডহুড, এই পিরিয়ডটাতে ব্রেনের ডেভেলপমেন্ট থাইরয়েডের উপর ডেভেলপ করবে। আরেকটা জিনিস কাজ করে, আমরা যে মাইলিনেশন পড়ি, মাইলিনেশন হয় নার্ভ ফাইবারের মাইলিনেশন, এই মাইলিনেশনে কাজ করবে হচ্ছে, হেল্প করে হচ্ছে থাইরয়েড হরমোন। থাইরয়েড ডেফিনেশন হলে, থাইরয়েডের সমস্যা থাকলে এই মাইলিনেশন হয় না। ঠিক আছে, মাইলিনেশনের জন্য আমরা জানি যে ইনফরমেশন খুব স্পিডে যেতে পারে, যে কারণে হচ্ছে দেখবে যারা থাইরয়েড ডেফিসিয়েন্সি আছে তারা হচ্ছে একটু স্লো টাইপের হয়। ঠিক আছে, ওই যে অনেকে বলে গন্ডারের চামড়া, ইনফরমেশন দিলে কয়েকদিন পর পাওয়া যায়, অনেকটা এরকম হয়ে যায়। ঠিক আছে, ইনফরমেশন স্লোলি যায়, একটু স্লাগিশ হয়ে যায়, মুভমেন্ট, কাজ সব কিছু স্লো হয়ে যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে রিফ্লেক্স যে আছে, সে রিফ্লেক্সের অ্যাকশনটা মেনটেন করে। যে রিফ্লেক্স, অর্থাৎ রিফ্লেক্স কি, তোমরা যারা সেকেন্ড ইয়ার উঠেছো সবাই জানো, অলরেডি পড়া হয়ে গেছে যে আমাদের রিফ্লেক্স দেখি আমরা নিকে যখন আমরা ট্যাপিং করতেছি, ফরওয়ার্ড মুভমেন্ট অফ দ্য হ্যান্ড হচ্ছে কোয়াড্রিসেপ মাসল কন্ট্রাকশন করতেছে, হচ্ছে আমার লেগটা সামনের দিকে যাচ্ছে। এই যে রিফ্লেক্স, একটা অ্যাকশনের বিপক্ষে আমার বডির যে রিফ্লেক্স, সেই রিফ্লেক্স অ্যাকশনটা মেনটেন করে। ফলে কি হবে, যদি তোমার থাইরয়েড হরমোনের সমস্যা থাকে তাহলে রিফ্লেক্স কিন্তু ঠিকমতো হবে না, তার মানে স্লো হয়ে যাবে। তাহলে থাইরয়েডের সমস্যা যাদের, তাদের হাঁটুতে বাড়ি দিলেও সে উঠবে না। কিন্তু যাদের হাইপার হবে তাদের আবার রিফ্লেক্স বেড়ে যাবে, তাহলে দেওয়ার সাথে সাথে পা উঠে যাবে আকাশে। সো এরকম আর কি। তাহলে রিফ্লেক্স অ্যাক্টিভিটিতে হেল্প করে হচ্ছে থাইরয়েড হরমোন। আরেকটা জিনিস সেটা হচ্ছে মেন্টাল অ্যালার্টনেস, আমাদের অ্যালার্ট থাকা, মেমোরি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেমোরি এবং লার্নিং। এই মেমোরি এবং লার্নিংয়ে হেল্প করে হচ্ছে থাইরয়েড হরমোন। এই কারণে যাদের থাইরয়েডের সমস্যা হয় তাদের ফরগেটফুলনেস হয়, তারা খালি ভুলে যায়, শব্দ লিখতে গেলে অনেক সময় বানান ভুলে যায়। ঠিক আছে, লার্নিং স্লো হয়, কোনো কিছু বুঝতে চায় না, বুঝতে পারে না, এবং এটা বড় অ্যাডাল্টের ক্ষেত্রে বুঝতে পারে, যে কারণে কিন্তু আমরা অনেক সময় দুষ্টামি করে কারকে বলার সময় বলি যে ওর হাইপো হয়ে গেছে। হাইপো মানে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড কমে গেছে, যে কারণে সে স্লো হয়ে গেছে, বুঝতে পারছে না। ঠিক আছে, তার বোঝার ক্ষমতা কমে যাচ্ছে। সো এই যে
এটা তাহলে আমরা যেটা বললাম মেন্টাল গ্রোথের উপর তোমাদের কিন্তু পরীক্ষাতে আলাদা করেই আসে, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ থাইরয়েড হরমোন অন সিএনএস অ্যান্ড সিভিএস। সিভিএস আমরা এখন পড়বো, সিএনএস আলাদা করে কিন্তু রিটেনের প্রশ্ন আসে এবং আমরা ভাইভাতেও আলাদা করে জিজ্ঞেস করি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর থাইরয়েড হরমোনের ইফেক্ট কি, যেহেতু দুটো খুবই গুরুত্বপূর্ণ কাজ থাইরয়েড হরমোনে, এটা আলাদা করে স্পেশালি পড়তে হয়। সো সিএনএস এর উপর থাইরয়েড হরমোনের ইফেক্টে আমরা যেটা বললাম সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেন, ব্রেনের ডেভেলপমেন্ট করবে ফিটাল লাইফ এবং ফিউ ইয়ার্স অফ লাইফ। আর এটা কী করবে, একটা হচ্ছে মাইলিনেশনে হেল্প করবে, ফলে কন্ডাকশন অফ ইনফরমেশন কন্ডাকশনে হেল্প করবে, রিফ্লেক্সটা মেনটেন করবে, রিফ্লেক্স অ্যাকশনে যেটা আছে সেটাকে মেনটেন করবে, আমাদের যে মেমোরি লার্নিং সেগুলোতে হচ্ছে হেল্প করবে, আমাদের যে মেন্টাল অ্যালার্টনেস সেটাকে হতে সাহায্য করবে। সব কিছু কাজ করবে হচ্ছে থাইরয়েড হরমোন, ঠিক আছে। তারপরে কি সেরিবেলাম আছে, তাহলে মোটের উপর আমাদের সেরিবেলাম, পন্টাইন, ঠিক আছে, নার্ভ, এই সব কিছুর উপরেই কিন্তু হচ্ছে থাইরয়েড কাজ করে আমাদের এই গ্রোথগুলো, মেন্টাল গ্রোথটা করাচ্ছে। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর কাজ কি, সিভিএস এর উপর কাজ কি, সিভিএস এর উপর কাজ করে হচ্ছে এটা হচ্ছে হার্ট রেট বাড়াবে, হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, তার মানে কার্ডিয়াক আউটপুট বাড়াবে, তার মানে হচ্ছে ওদিকে ভ্যাসোডাইলেশন করবে, তার ফলে পেরিফেরাল হচ্ছে ডাইলেশন হবে, তার ফলে এদিকে কার্ডিয়াক আউটপুট বাড়বে, সেহেতু আমার সিস্টেলিক ব্লাড প্রেশার বাড়বে, ওদিকে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, তার মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার করবে, সেই জন্য মিন প্রেশারটা আনচেঞ্জড থাকবে, ঠিক আছে। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ইফেক্ট কি, হার্ট রেট বাড়ায়, ঠিক আছে, স্টিমুলেশন বাড়াবে, হচ্ছে অ্যাসিনোডের উপর ইফেক্ট করবে, তার হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক লাইক, তার মানে কন্ট্রাক্টিভ হচ্ছে সে সিগন্যাল বেশি বাড়াবে, তাহলে হার্ট রেট বেড়ে যাবে, হার্ট রেট বেড়ে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে, যেহেতু ফোর্স অফ কন্ট্রাকশন বাড়তেছে তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এদিকে আবার হচ্ছে সে ভ্যাসোডাইলেশন করবে, ভ্যাসোডাইলেশন হওয়ার জন্য পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, সো এটা সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাবে, মোটের উপর মিন প্রেশার আনচেঞ্জড করে রাখবে। এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর। এই কারণে কি হয়, এই কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ড হরমোন কম থাকে, হাইপো যারা হয় তাদের কি হবে, তাহলে হার্ট রেট কম, তাহলে ব্র্যাডিকার্ডিয়া থাকবে, ঠিক আছে, ব্র্যাডিকার্ডিয়া থাকবে। তারপরে কি হবে, হার্ট রেট কম হলে, ঠিক আছে, প্রেশার সাধারণত নর্মাল থেকে একটা সময় গিয়ে কিন্তু হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করে। আর যাদের হাইপার হবে তাদের কি হয়, হাইপার হলে স্বাভাবিক বোঝা যাচ্ছে, যেহেতু হার্ট রেট বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন পাবে, তার মানে কি হবে, হার্ট রেট বেড়ে যাবে, রোগী এসে বলবে আমার বুক ধরপড় করে, বুক ধরপড় করতেছে, হ্যাঁ অস্থির লাগে, বুক ধরপড় করে, ঠিক আছে, যেহেতু হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে। তাহলে টেম্পারেচারের উপর ইফেক্ট কি, আমরা যেটা বললাম মেটাবলিজম বাড়ায় দিবে, তার মানে টেম্পারেচার বাড়বে, তাহলে হাইপো যে হবে তার হচ্ছে টেম্পারেচার কম থাকবে, তার হচ্ছে কোল্ড ইনটলারেন্স থাকবে, যে হাইপার হয়ে যাবে তার কি হবে, তার গরম বেশি লাগবে, যেহেতু বেশি বেশি এক্সেস প্রোডাকশন হচ্ছে সেহেতু তার হচ্ছে হিট ইনটলারেন্স হবে। তারপর কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের উপর, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে মর্টালিটি, সেই মর্টালিটিটা মেনটেন করে হচ্ছে থাইরয়েড হরমোন, মর্টালিটিটা মেনটেন করে, নর্মাল মর্টালিটিটা মেনটেন করে, আরেকটা কি অ্যাপেটাইট ঠিক রাখে, ঠিক আছে। সো যদি থাইরয়েড হরমোন কমে যায় তাহলে অ্যাপেটাইট লস হবে, খেতে ইচ্ছে করবে না, খিদে থাকবে না, ক্ষুধামন্দ হবে। আর এটা কী হবে, যেহেতু মর্টালিটি কমে যাবে, ইন্টেস্টাইনের মর্টালিটি কমে যাবে, তার মানে তার কনস্টিপেশন হবে। আর যার হাইপার হবে তার কি হবে, অ্যাপেটাইট বেড়ে যাবে, খুব করে খাবে, খেতেই আছে, আর কি হবে, মর্টালিটি বেড়ে যাচ্ছে, তার মানে তার ডায়রিয়া থাকবে প্রায়, তার হচ্ছে বারে সে স্টুল পাস করবে, ইনক্রিজ নাম্বার অফ স্টুল, তার মানে তার ডায়রিয়া হবে বেশিরভাগ ক্ষেত্রে। আর সবচেয়ে বড় মজা আমরা যেটা বললাম, মেটাবলিজম যেহেতু করে, যেহেতু হাইপোথাইরয়েড, তার মেটাবলিজম হবে না, তাহলে সে কিন্তু রুচি নাই, সে খাচ্ছে না, কিন্তু তার বডিতে ভাঙতেছে না, যাই খাচ্ছে সেটাই জমা হয়ে রয়ে যাচ্ছে, ভাঙছে না, তার ফলে কী হবে, সে কম খাবে কিন্তু ওজন বাড়বে। আর হাইপারথাইরয়েডিজম যে থাকবে, সে প্রচুর খাবে কিন্তু তারপরে ওজন কমবে, কারণ তার প্রচুর মেটাবলিজম প্রচুর যা খাচ্ছে ভেঙে যাচ্ছে এটিপি তৈরি করার জন্য, বেশি বেশি করে ভাঙতেছে, এর বেশি বেশি হিট প্রোডাকশন হচ্ছে। সো যা খাচ্ছে ভেঙে যাচ্ছে, তাহলে খাবে, খেয়ে তাও ওজন কমবে, খাবে না ওজন বাড়বে, খাবে তাও ওজন কমবে। এটা হাইপোথাইরয়েডিজমের হাইপোথাইরয়েডিজম রেসপিরেশনের উপর কাজ করে, রেসপিরেশন রেট বাড়াবে, ফোর্স অফ রেসপিরেশন, রেট অফ রেসপিরেশন এটা মেন করবে, কারণ কি মেটাবলিজম বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে রেসপিরেশন সেন্টার স্টিমুলেশন হচ্ছে, সো রেসপিরেশন বাড়ছে, সো রেট অ্যান্ড ফোর্স অফ রেসপিরেশন বেড়ে যাচ্ছে। সো যে হাইপো হবে তার রেসপিরেশন কম, যেটা হাইপার হবে তার কিন্তু একটু রেসপিরেশন রেটটা বেশি হয়ে যাবে। তারপরে স্লিপ, তো স্লিপের উপর কি কাজ করবে, স্লিপ মেনলি
নর্মাল যে স্লিপের আমাদের প্যাটার্ন, হ্যাঁ, সেই প্যাটার্নটা হচ্ছে ম্যান করবে। এবং এই যে সিন্যাপসের সাথে একটার সাথে আরেকটা নার্ভের যে কন্ডাকশন, যে সিন্যাপস, সেটার হচ্ছে মেনটেন করে, যার কারণে কি হয় হচ্ছে এই নর্মাল স্লিপ যখন তোমার তাকে মেনটেন করে হচ্ছে থাইরয়েড হরমোন। সো যখন থাইরয়েড হরমোন কমে যাবে তাহলে স্লিপটা মেনটেন হবে না, তাহলে তার রেগুলার ঘুমটা হবে না, সে সবসময় ঝিমাবে, ঠিক আছে, ক্লিয়ার ঘুম হবে না। হাইপারের কি হবে? হাইপারের সমস্যা হচ্ছে তার বেশি হরমোন, নার্ভের এক্সাইটেশন বেশি, সেটার কারণে সে ঘুমাইতে পারবে না। যেহেতু তার নার্ভের এক্সাইটেশন, ওভার এক্সাইটেড থাকবে নার্ভ, সেই কারণে কিন্তু তার হচ্ছে ঘুম হবে না। আরেকটা জিনিস, তাই এটা আমরা পড়ার সময় ওটা দেখে নেব, ঠিক আছে। তারপরে যেটা, সেটা হচ্ছে রিপ্রোডাকশনের উপর ইফেক্ট। তাহলে রিপ্রোডাকশনের উপরে থাইরয়েড হরমোনের ইফেক্ট হচ্ছে কি, সেক্সুয়াল নর্মাল ফাংশনের জন্য থাইরয়েড হরমোন জরুরি। এটা হচ্ছে আমাদের যে সিক্রেশন হয়, ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো আছে, সেগুলো হচ্ছে রেটের সিক্রেশন করাচ্ছে। আমাদের যে নর্মাল, বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে যে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল, এটাকে হচ্ছে রেগুলার করা, রিদম ঠিক রাখা, সেটার হচ্ছে থাইরয়েড হরমোন জরুরি। এবং থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাডের পরিমাণ ঠিক রাখা। সো যাদের সাধারণত থাইরয়েড হরমোন হচ্ছে কমে যায় তাদের ম্যানোরেজিয়া হয়, অর্থাৎ বেশি বেশি মাসিক হয়, অনেক বেশি পরিমাণে মাসিক হবে। আর থাইরয়েড বেড়ে গেলে তখন অনেকের অ্যামেনোরিয়া হয়, অর্থাৎ মাসিকের হয় না, রেগুলারই ঠিক মেনটেন হয় না, অ্যামেনোরিয়া ডেভেলপ করে। সো তাহলে মোটের উপর যদি আমরা একটু ওভারভিউ করি, দ্য ফাংশন অফ থাইরয়েড হরমোন, প্রথমেই আমরা যেটা বললাম মেটাবলিক হরমোন, মেটাবলিজমের উপর, কার্বোহাইড্রেটের উপর, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেবে। কিভাবে? লিভার থেকে গ্লাইকোজেনোলাইসিস বাড়িয়ে দিবে, গ্লুকোজ পরিমাণ বাড়াবে, গ্লাইকোলাইসিসের পরিমাণ বাড়বে। তারপর হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে নতুন গ্লুকোজ তৈরি করবে, আর এটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে গ্লুকোজের অ্যাবসর্পশন বাড়িয়ে দিবে। এইভাবে সে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়বে। প্রোটিনের উপর কাজ কি? যেহেতু সে হচ্ছে সরাসরি হচ্ছে ডিএনএকে জিন অ্যাক্টিভেশন করতেছে, সে নতুন প্রোটিন তৈরি করা, প্রোটিন সিনথেসিস করা, প্রোটিন অ্যানাবলিজম করা, সেই প্রোটিন সিনথেসিসের মাধ্যমে নিউ প্রোটিন তৈরি করবে। সেই নিউ প্রোটিন করার জন্য সে কী কাজ করে ফেলতেছে? একদিকে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়িয়ে, সে হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস বাড়াচ্ছে, ট্রান্সলেশন প্রসেস বাড়াচ্ছে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়াচ্ছে, মাইটোকন্ড্রিয়ার আকার বাড়াচ্ছে, সেলুলার যে এনজাইম আছে তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। সব কিছুর মাধ্যমে সে নতুন প্রোটিন তৈরি করার মাধ্যমে কাজ করতেছে। ফ্যাটের উপর কাজ করে, সেই যেহেতু তাকে বেশি বেশি এটিপি তৈরি করতে হবে, এনার্জি লাগবে, সে কারণে মেটাবলিজম করতে হবে। মেটাবলিজম করার সবচেয়ে বড় সোর্স হচ্ছে আমাদের ফ্যাট, যেটা থেকে আমরা সবচেয়ে বেশি এটিপি পেতে পারি। সে কারণে সে কী করবে? ফ্যাট ভাঙবে। ফ্যাটকে কীভাবে ভাঙে? আমাদের যে এডিপোজ টিস্যুতে যে জমা আছে যে ফ্যাট, সেই ফ্যাটকে টেনে নিয়ে আসবে, এবং ফ্যাটকে টেনে নিয়ে এসে সে হচ্ছে তাহলে মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট ফ্রম দ্য এডিপোজ টিস্যু, এটা হচ্ছে প্রথম কাজ। মোবিলাইজেশন করবে ফ্যাটকে, এবং তারপরে লাইপোলাইসিস করে ফ্যাটকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়বে, তাহলে ব্লাডে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। তারপরে কি? তাহলে কী হবে? বিএমআর হচ্ছে 60 to 100% নর্মালের চেয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে বিএমআরের কারণ। যেহেতু মেটাবলিজম বাড়তেছে, বিএমআর বাড়বে। সো এখন যেটা, সেটা হচ্ছে আমরা বললাম, তারপরে যেটা, সেটা হচ্ছে লিপিড এবং কোলেস্টেরলের উপর অ্যাথেরোস্ক্লেরোটিক ইফেক্ট। সেটা কি হচ্ছে? নর্মালি থাইরয়েড হরমোন লিভারে এলডিএল, যেটা ব্যাড কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এদের লেভেলটা কমিয়ে রাখে। কীভাবে কমিয়ে রাখে? এলডিএল এর জন্য বা ইসের জন্য হচ্ছে লিভারে স্টোরেজ করবে, এদের রিসেপ্টরের পরিমাণ বাড়িয়ে দিয়ে এগুলোকে ব্লাড থেকে লিভারে নিয়ে যাবে। কোলেস্টেরলকে কী করবে? বাইলের মাধ্যমে হচ্ছে সিক্রেশন করিয়ে পরবর্তীতে ভেঙে ফিসেসের সাথে কোলেস্টেরলকে এক্সক্রিশন করে দিয়ে, ফলে হচ্ছে এদের লেভেল, ব্যাড কোলেস্টেরলগুলোর লেভেল হচ্ছে ব্লাডে কম থাকবে, ফলে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম থাকবে। আয়ন্সের উপর কাজ কি? ঠিক আছে, এটা কি করে? আমরা দেখলাম যে সবখানে সে চ্যানেল কাজ করতেছে, মেটাবলিজম বাড়ছে, তার মানে তার সেলুলার অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। আর সেলুলার অ্যাক্টিভিটি বাড়ালে কী হবে? সোডিয়াম পটাশিয়ামের এটিপেজ যে এনজাইম, তার অ্যাক্টিভিটি বাড়াবে, ঠিক আছে। তারপরে সোডিয়াম পটাশিয়াম আয়নগুলো সেল মেমব্রেনের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট বাড়িয়ে দেবে, এবং সোডিয়াম চ্যানেলের যে লিকিনেস, সেই লিকিনেসটা বাড়িয়ে দেবে। লিকিনেসের জন্য আমরা যেটা বললাম এসএ নোডের ক্ষেত্রে কিন্তু সেই অ্যাকশনটা বেড়ে যায় এসএ নোডের, যে কারণে হচ্ছে হার্টের রেটটা বেড়ে যাচ্ছে। সো এটা ইফেক্ট কী হবে? তাহলে এই যে মেমব্রেন দিয়ে আয়নের যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টটা সেল মেমব্রেন দিয়ে আয়নের ট্রান্সপোর্টটাকে সে বাড়িয়ে দেয়। তাহলে আয়নের উপর ইফেক্ট কি? আয়নের উপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএসের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেবে, রেট অফ ট্রান্সপোর্ট অফ সোডিয়াম পটাশিয়াম থ্রু দ্য সেল মেমব্রেন বাড়িয়ে দেবে। আর এটা কি? লিকিনেস, ইনক্রিজ লিকিনেস অফ দ্য সোডিয়াম আয়ন টু মেমব্রেন, এটাও
বাড়িয়ে দিবে। সব কিছু ইফেক্টের মাধ্যমে, ঠিক আছে, সে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ দ্য আয়ন থ্রু দ্য সেল মেমব্রেন, সেটাকে পরিমাণ বাড়িয়ে দিবে। তারপরে যেটা আমরা বললাম সেটা হচ্ছে রেসপিরেশন ভিটামিনসের উপর কি। ভিটামিনস যেহেতু আমরা বলেছিলাম যে সেলুলার এনজাইমের হচ্ছে অ্যাক্টিভিটি বাড়ায়, সেলুলার অফ এনজাইম বাড়াতে হলে ভিটামিন প্রয়োজন হয়, এই কারণে বডিতে ভিটামিনের রিকোয়ারমেন্টস বাড়বে। সো ফর্মেশন অফ ম্যানি এনজাইমস টু ফর্ম দ্য ভ্যারিয়াস টাইপস অফ এনজাইম, ইট ইনক্রিজেস দ্য রিকোয়ারমেন্টস অফ ভিটামিনস ইন দ্য বডি। তারপরে টেম্পারেচার, আমরা সবাই বলছি যেহেতু মেটাবলিজম বাড়াচ্ছে, হিট প্রোডাকশন হচ্ছে, সেহেতু বডি টেম্পারেচার বাড়াচ্ছে, ঠিক আছে, সেলুলার মেটাবলিক প্রসেসের মাধ্যমে। গ্রোথের ক্ষেত্রে স্কেলিটাল গ্রোথে একদিকে সে নতুন প্রোটিন তৈরি করার মধ্যে মাসল যেটা হচ্ছে টিস্যু প্রোটিন সেটা তৈরি করবে, একদিকে হচ্ছে বোনের মধ্যে সে নতুন প্রোটিন ডিপোজিশনের মাধ্যমে বোনের লেন্থ বাড়াবে, সে কারণে হচ্ছে গ্রোথে, স্কেলিটাল গ্রোথে হেল্প করবে। আর একটা মাসলের পরিমাণ, মাসল এবং হচ্ছে স্কেলিটাল গ্রোথ করাবে। মেন্টাল গ্রোথের ক্ষেত্রে কি ইফেক্ট অফ সিএনএস এর মধ্যে ইফেক্ট হচ্ছে, এটা হচ্ছে সিএনএস এর যে ডেভেলপ আছে, সেরিবেলাম, সেরিব্রাম, সবগুলোর যে ডেভেলপমেন্ট, ফিটাল লাইফ হচ্ছে ইনফ্যান্টাইল এবং চাইল্ডহুড, অর্থাৎ আফটার বার্থ, ফিউ ইয়ার্স আফটার বার্থ পর্যন্ত এই মেন্টাল ডেভেলপমেন্ট যেটা সিএনএস এর ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টে কাজ করে হচ্ছে থাইরয়েড হরমোন। তার সাথে এটা কি করবে, মাইলিনেশনে হেল্প করে, তার সাথে কি রিফ্লেক্স অ্যাক্টিভিটি ঠিক রাখে, মেমোরি ঠিক রাখে, লার্নিং প্রসেস ঠিক করে, স্লিপ ঠিক করে, সব কিছু মেনটেন করে রাখে হচ্ছে থাইরয়েড হরমোন। সিভিএস এর উপর কাজ কি, সিভিএস এর উপর হার্টের রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে কার্ডিয়াক আউটপুট বাড়াবে, ফলে সিস্টেমিক ব্লাড প্রেশার বাড়বে। ওদিকে হচ্ছে আবার পেরিফেরাল ভ্যাসোডাইলেশন করবে, ফলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ার ফলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার করবে। সো ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কম, মোটের ওপর মিন প্রেশার আনচেঞ্জড অবস্থায় থাকবে। রেসপিরেশনের ইফেক্ট কি, যেহেতু মেটাবলিজম বাড়ছে, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, রেট অফ ফোর্স অফ রেসপিরেশন বেড়ে যাবে, রেট অ্যান্ড ফোর্স অফ রেসপিরেশনের পরিমাণ বেড়ে যাবে। তারপরে জিআইটির উপর আমরা বললাম অ্যাপেটাইট ঠিক রাখবে, অ্যাপেটাইট বাড়াবে, তার সাথে সিক্রেশন আর মর্টালিটি অফ দ্য জিআইটি যে মর্টালিটি সেগুলো হচ্ছে ঠিক রাখবে, মর্টালিটিটা মেনটেন করবে, নর্মাল স্লিপ প্যাটার্ন যেটা আছে সেটা মেনটেন করবে, এবং রিপ্রোডাক্টিভ লাইফ ঠিক রাখবে। আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের যে রেগুলারিটি, ঠিক আছে, মেনস্ট্রুয়ালের ফ্লো, সেগুলো হচ্ছে মেনটেন করবে, এবং হচ্ছে ফার্টিলিটি, সে ফার্টিলিটিও ঠিক রাখবে। এবং ইনফার্টিলিটির অনেক বড় একটা কজ হচ্ছে থাইরয়েডের ডেফিসিয়েন্সি যদি থাকে। সো মোটামুটি থাইরয়েড হরমোনের ফাংশন এবং সিনথেসিস এই পর্যন্তই। আমাদের প্যাথোফিজিওলজি এবং ফেট অফ থাইরয়েড হরমোন হচ্ছে বাকি আছে, সেটা আমরা নেক্সট লেকচারে শুনবো। আজকে আমাদের এই থাইরয়েড হরমোনের পড়া এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।